প্রথমে বলি বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু মানে কি? নামটাই দেখো, বংশ অর্থাৎ এক বংশ থেকে আরেক বংশে যেসব পার্টিকেল বা মেটেরিয়ালস যায় এবং যেটা আগের বংশের মানুষের বৈশিষ্ট্য ধারণ করে, তখন সেটাকে বলা হয় বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তুগুলা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এভাবে ট্রান্সফার হতে থাকে। তো বংশগতীয় বস্তুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো নিউক্লিক অ্যাসিড। বংশগতীয় বস্তুর প্রধান উপাদান যদি পরীক্ষায় আসে, তাহলে আনসার করতে হবে ক্রোমোজোম, কারণ এই নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, আরএনএ এগুলো হলো ক্রোমোজোমের ভেতরে অবস্থান করে। তাহলে প্রধান বংশগতীয় বস্তু পরীক্ষায় আসলে কি দাগাইতে হবে? প্রধান বংশগতীয় বস্তু হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ এগুলা সজ্জিত থাকে। তো ডিএনএ মূলত কি করে, যে তা একজন মানুষের বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো ডিএনএ একটা কি জিনিস? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আরেকটা কি? আরএনএ। এই নিউক্লিক অ্যাসিডের ইতিহাসটা একটু জেনে আসো। যে নিউক্লিয়াস থেকে কোষের নিউক্লিয়াস থেকে একটা বিশেষ রাসায়নিক পদার্থ পৃথক করে একে নিউক্লিন নামকরণ করেন মিশার। তো মিশার যে নিউক্লিন নামকরণ করছিলেন, তাহলে বংশগতীয় বস্তুকে নিউক্লিন নামকরণ করছিল কে? মিশার। তো এই নিউক্লিন নামকরণটা আসছে মূলত নিউক্লিয়াস থেকে আবিষ্কার করার কারণে। এখন এই নিউক্লিন জিনিসটা তিনি প্রথম কোন রক্তকণিকার মধ্যে দেখতে পান? পুজের শ্বেত রক্তকণিকা। এখন অনেকেই পুজের শ্বেত রক্তকণিকা যখন বলি, তখন পুজ বলতে কি বোঝায়? পুজ বলতে বোঝায় ডেড নিউট্রোফিল। ডেড নিউট্রোফিলকে বলা হয় কি? তোমার পুজ। তো এই পুজ শ্বেত রক্তকণিকা থেকে নিউক্লিন নামক জিনিসটা পৃথক করেন এবং নামকরণ করেন নিউক্লিন। তো এই যে নিউক্লিন, এই নিউক্লিনের মধ্যে অম্লীয় ধর্ম দেখতে পান যিনি, তার নাম হলেন অল্টম্যান। তো অল্টম্যান এটার অম্লীয় ধর্ম দেখার কারণে এটার নাম দিয়েছেন নিউক্লিক অ্যাসিড। এটার নাম দিলেন কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে এই নিউক্লিক অ্যাসিডটা নামটা কার দেওয়া? অল্টম্যানের দেওয়া। এই এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা হলো ডিএনএ আর একটা হলো কি? আরএনএ। এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করছেন কে? এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করছেন লেভাইন। মনে থাকবে জিনিসটা? তাহলে দেখো, কোষের নিউক্লিয়াস থেকে নিউক্লিন নামকরণ করলেন মিশার পুজের শ্বেত রক্তকণিকা থেকে। পরে এই নিউক্লিনের মধ্যে অম্লীয় ধর্ম দেখেন অল্টম্যান, এটার নাম দেন নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ আরএনএ, এটা নামকরণ করেন লেভাইন। এবার আসি আমরা একটা নিউক্লিক অ্যাসিডে কতটুকু নাইট্রোজেন থাকে এবং কতটুকু ফসফরাস থাকে। নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ এবং ফসফরাসের পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ 15% এবং ফসফরাসের পরিমাণ 10%। তাহলে নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ 15%, ফসফরাসের পরিমাণ কত পার্সেন্ট? 10%। এখন জেনে আসি যে নিউক্লিক অ্যাসিডে যে তোমার কি কি থাকে? ডিএনএ এবং আরএনএ থাকে। তো এই ডিএনএ এবং আরএনএ কোথায় কোথায় পাওয়া যায়? গত ক্লাসে বললাম ডিএনএ 90% কোথায় পাওয়া যায় বলতো? ডিএনএ 90% কোথায় পাওয়া যায় বলছিলাম? কোন জায়গায়? ক্রোমোজোমে। ডিএনএ 90% পাওয়া যায় ক্রোমোজোমে। ডিএনএ 90% পাওয়া যায় ক্রোমোজোমে। আর আরএনএ 90% কোথায় পাওয়া যায়? আরএনএ 90% কোথায় পাওয়া যায়? আরএনএ 90% পাওয়া যায় সাইটোপ্লাজমে। আরএনএ 90% পাওয়া যায় কোথায়? সাইটোপ্লাজমে। তাহলে সাইটোপ্লাজমে পাওয়া যায় 90%, আর 90% ডিএনএ 90% কোথায় পাওয়া যায়? ক্রোমোজোমে। এই দুইটা কথা খেয়াল রাখবো। আরএনএ এর কোনটা কোথায় পাওয়া যাচ্ছে, এটা পরে আমি একটা প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করব, তোমাদেরকে আনসার করতে হবে। এখন চলে আসি নিউক্লিক অ্যাসিডের বেসিক কথাবার্তায়। নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আরএনএ মূলত কি কি নিয়ে গঠিত? মূলত পেন্টোজ সুগার। নিউক্লিক অ্যাসিডের উপাদান কি কি দেখো, একটা হলো পেন্টোজ সুগার,
পেন্টো সুগার, তারপর হলো তোমার নাইট্রোজেনাস বেস, তারপর হলো ফসফেট গ্রুপ। এগুলা নিয়ে মূলত কি নিউক্লিক অ্যাসিড গঠিত। তাহলে প্রথমে আসি আমরা পেন্টো সুগার। পেন্টো সুগার হলো রাইবোস এবং ডিঅক্সিরাইবোস, এই দুইটা ব্যবহৃত হয়। এখন এই ডিঅক্সিরাইবোস কোথায় ব্যবহৃত হয়? ডিঅক্সিরাইবোস ব্যবহৃত হয় ডিএনএ তৈরিতে, আর রাইবোসটা ব্যবহার হয় বা লাগে হলো আরএনএ তৈরিতে। তাহলে ডিএনএ তে লাগে ডিঅক্সিরাইবোস এবং আরএনএ তে লাগে রাইবোস। রাইবোস এবং ডিঅক্সিরাইবোস দুইটাই পেন্টো সুগার। পেন্টো সুগারের সংকেত আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। মনে রাখার কৌশল হলো কি C5H10O5। তাহলে দুইটারই তো সংকেত এরকম হওয়ার কথা, কিন্তু এখানে ডিঅক্সিরাইবোসে দেখা যায় এটার সংকেত কিন্তু এটা হয় না। হয় না কেন? ডিঅক্সি, ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, একটা অক্সিজেন কম থাকে। ডিঅক্সিরাইবোসের সংকেত কি হয়? C5H10O4। বুঝা গেছে? তাহলে এটা হলো কি ডিঅক্সিরাইবোস। এই ডিঅক্সিরাইবোসের কত নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না, এটা বারবারই বলি আমি, তোমাদের এখনো বলতেছি। 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন থাকে না, এই জন্য নামই হচ্ছে ডিঅক্সিরাইবোস। তাহলে কোনটাতে কি লাগে সেটা জেনে নিলাম। এবার আসি আমরা নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেসে খেয়াল করো, নাইট্রোজেনাস বেস যেটা আছে এটা হলো 2 ধরনের আছে, একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। একটা পিউরিন আর একটা কি পাইরিমিডিন। এই যে পিউরিন এবং পাইরিমিডিন কোনটা 1 রিং বিশিষ্ট, কোনটা 2 রিং বিশিষ্ট, এটা ভালো করে মনে রাখবা। পাইরিমিডিন নাম যেটার বড় সেটা হলো একটা রিং থাকে, একটা রিং থাকে, আর পিউরিন যেটা সেটা হলো নাম ছোট কিন্তু 2 রিং বিশিষ্ট। এখন পিউরিন কারা? পিউরিন হলো অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিন হলো পিউরিন। আর পাইরিমিডিন কারা? পাইরিমিডিন হলো সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। এই যে পাইরিমিডিন, এই পাইরিমিডিনের সংকেত কি? পাইরিমিডিনের সংকেত হলো C4H4N2, 442। C4 কার্বন 4টা, হাইড্রোজেন 4টা, নাইট্রোজেন 2টা। পিউরিনের সংকেত কি? পিউরিনের সংকেত হলো C5H4N4, অর্থাৎ 544। এটা হলো পিউরিনের সংকেত। এখন আসি নাইট্রোজেনাস বেসের পরে, এরপরে লাস্টে যেটা ছিল ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপটা আসলে যে জায়গা থেকে আসে সেটা হলো ফসফরিক অ্যাসিড থেকে। তো এখানে একটা জিনিস বলে থাকি যে ডিএনএ তে অ্যাডেনিন গুয়ানিন থাকবে, আরএনএ তেও অ্যাডেনিন গুয়ানিন থাকবে। ডিএনএ তে সাইটোসিন এবং থায়ামিন থাকবে, আরএনএ তে হলো সাইটোসিন এবং কি থাকবে বলতো? ইউরাসিল থাকবে। অর্থাৎ আরএনএ তে কি থাকে না? আরএনএ তে কি থাকে না? আরএনএ তে হলো থায়ামিন থাকে না, কারণ থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। এদের মধ্যে কিন্তু বন্ড তৈরি হয়, মনে রাখবা, অ্যাডেনিনের সাথে থিয়ামিনের বন্ড তৈরি হয়, সাইটোসিনের সাথে গুয়ানিনের বন্ড তৈরি হয়। এই বন্ড যেগুলা, এগুলো হলো হাইড্রোজেন বন্ড। এগুলা কি? হাইড্রোজেন বন্ড। তাহলে বলতো অ্যাডেনিনের সাথে থিয়ামিনের কয়টা হাইড্রোজেন বন্ড থাকে? 2টা। সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ড থাকে? 3টা। অনেক সময় পরীক্ষার হলে ভুলে যেতে পারো। তো ভুলে না যাওয়ার জন্য মনে রাখার উপায়টা হলো, দেখো এখানে সি হলো কত নাম্বার অক্ষর? সি কত নাম্বার অক্ষর ইংরেজি বর্ণমালা? 3 নাম্বার। তো 3 নাম্বার যেহেতু, এই 3 নাম্বার, তাহলে এখানে বন্ড কয়টা থাকবে? 3টা। আর সি এর মতো জিও, দেখো জিও সি এর মতো দেখতে প্রায়, তাই না? সি জি। তো লেখার সময় প্রায় একই ধরনের করে লিখতে হয়, তো মনে রাখাটা সহজ যে একই ধরনের গুলা 3টা বন্ড থাকে সি আর জি। অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে 2টা বন্ড থাকে। আর এই যে ফসফেট গ্রুপ যেটা বললাম, এটা হলো ফসফরিক অ্যাসিড থেকে আসে। তাহলে 3 নাম্বার যে উপাদানটার নাম লিখছিলাম সেটা হলো ফসফেট গ্রুপ। তো ফসফেট গ্রুপটা আসলে ফসফরিক অ্যাসিড থেকে আসে। তো ফসফরিক অ্যাসিডের সংকেতটা একটু দেখো, H3PO4। এখন আসি আমরা একটা নিউক্লিক অ্যাসিড কিভাবে গঠিত হয় সেটা একটু দেখি। একটা নিউক্লিক অ্যাসিড কিন্তু অনেকগুলা নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত হয়, পলিনিউক্লিওটাইড বলা হয়।
নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত হয়। তো এই নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়? নিউক্লিওটাইড গঠিত হয় কিভাবে? একটা নিউক্লিওটাইড গঠিত হয় নিউক্লিওসাইডের সাথে যখন এক অণু ফসফেট যুক্ত হয়। এক অণু নিউক্লিওসাইডের সাথে যখন এক অণু ফসফেট যুক্ত হয়, তখন গিয়ে তৈরি হয় এক অণু নিউক্লিওটাইড। দেখো, তাহলে প্রশ্ন হতে পারে না যে নিউক্লিওসাইড জিনিসটা কি? এক অণু নিউক্লিওসাইড গঠনের জন্য কি কি দরকার? দেখো, এক অণু পেন্টু সুগার, ডিএনএ হলে ডিঅক্সিরাইবোস, আরএনএ হলে রাইবোস সুগার লাগবে এক অণু, আর হলো তোমার আরেকটা কি জিনিস লাগবে, সেটা হলো এক অণু নাইট্রোজেন ক্ষারক। এক অণু নাইট্রোজেন বেস, এই দুইটা মিলে তাহলে এক অণু নিউক্লিওসাইড তৈরি করবে। পরে সে এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট হলে এক অণু নিউক্লিওটাইড, এরকম পলিনিউক্লিওটাইড থেকে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। বুঝা গেছে? এখন এই যে ফসফেট যেটা আছে, এই ফসফেটটা কোথায় যুক্ত হয়? ফসফেটটা হলো পেন্টু সুগারের, মনে রাখবা পেন্টু সুগার, যেহেতু পেন্টু সুগারে কয়টা কার্বন থাকে বলতো? পেন্টু সুগারে 5টা কার্বন থাকে। পাঁচটা কার্বনের 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বন, কত নাম্বার? 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়। তাহলে ফসফেট কোথায় কোথায় যুক্ত হয়? পেন্টু সুগারের 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনে। আচ্ছা, এবার আসি আমরা নাইট্রোজেনাস বেস। এই যে নাইট্রোজেনাস বেস যেটা, সেটা পেন্টু সুগারের কত নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়? ফসফেট যুক্ত হচ্ছে কত কত? ফসফেট যুক্ত হচ্ছে 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের সাথে। আর নাইট্রোজেনাস বেস যেটা, সেটা যুক্ত হওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, যদি পিউরিন হয় মানে অ্যাডেনিন বা গুয়ানিন হয়, তখন তোমার নাইট্রোজেনের পেন্টু সুগারের এটা হলো 1 এবং 9, এটা হলো তোমার যখন যুক্ত হয় আর কি, মাথা থেকে গেল গা, একটু ধরো স্ট্রাকচারটা কি একটু। এক নাম্বার কার্বনের সাথে কি হয়? যুক্ত হচ্ছে হলো নাইট্রোজেনটা। দেখো, নাইট্রোজেন যেটা, সেটা হলো 1 নাম্বার কার্বনের সাথে, পেন্টু সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। পেন্টু সুগারের কত নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়? সেটা হলো 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। আর যদি বলা হয় 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়, যখন তোমার এটা হলো পাইরিমিডিন যখন, খেয়াল রাখবা পাইরিমিডিনের মধ্যে কি কি থাকে? পাইরিমিডিনের মধ্যে কি কি থাকে? সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। সাইটোসিন, থায়ামিন এবং কি? ইউরাসিল। এই সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল গুলা পেন্টো সুগারের কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে? 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। ঠিক আছে? আর সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল এগুলো হলো নাইট্রোজেনাস বেস। এখন নাইট্রোজেনাস বেস খেয়াল করো, এই পাইরিমিডিন গুলা কিন্তু, পাইরিমিডিনের রিং স্ট্রাকচার কিন্তু একটা। পাইরিমিডিনের রিং স্ট্রাকচার কয়টা? পাইরিমিডিনের রিং স্ট্রাকচার কিন্তু একটা, আর পিউরিনের রিং স্ট্রাকচার 2টা। ভালো করে খেয়াল করবা, পাইরিমিডিনের রিং স্ট্রাকচার কয়টা? একটা। তো রিং স্ট্রাকচারটা যদি আমরা, পাইরিমিডিনের একটা রিং স্ট্রাকচার যদি আঁকি, একটু খেয়াল করো, একটা রিং স্ট্রাকচার এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। কারণ এটা রিং স্ট্রাকচারটা দিয়েই বুঝাইতে হবে। মুখস্থ করলে মনে থাকবে না, এটা তোমার একটু ভেজাল আছে। তো এখানে দেখো, এটা একটা হলো সাইটোসিন, হ্যাঁ, এটা কিন্তু একটা পাইরিমিডিনের রিং স্ট্রাকচার। তো পাইরিমিডিনের রিং স্ট্রাকচারে কার্বনের নাম্বার আছে, যেমন 1, তারপর হলো তোমার সরি নাইট্রোজেনের নাম্বার খেয়াল করো, এই যে 1, তারপর হলো 2, তারপর হলো 3, 4,
5 এভাবে হলো নাম্বারিং করা হয়। এখন এই যে নাম্বারিং গুলা করা হচ্ছে খেয়াল করো রিং স্ট্রাকচারে, এখানে 1 নাম্বার কার্বন যেটা, এই 1 নাম্বার সরি 1 নাম্বার নাইট্রোজেন যেটা, এই 1 নাম্বার নাইট্রোজেনের এই জায়গার সাথে তোমার যুক্ত হবে, এই জায়গার সাথে যুক্ত হবে পেন্টোজ সুগার। অর্থাৎ পেন্টোজ সুগারের পেন্টোজ সুগারের পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন যেটা, পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে পাইরিমিডিনের 1 নাম্বার নাইট্রোজেনটা যুক্ত হবে। ভালো করে খেয়াল করো, পাইরিমিডিনের 1 নাম্বার যে নাইট্রোজেনটা সেটা হলো তোমার পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে কি যুক্ত হবে। এটা হলো পাইরিমিডিন বেস কিভাবে যুক্ত হয়। আর এবার আসি পিউরিন বেস। পিউরিন বেসের যদি একটা ছবি খেয়াল করো, এটা একবার দেখে নাও। এখানে খেয়াল করো, যদি নাম্বারিং করি আমরা এখান থেকে 1 2 3 4 5, তারপর হলো 6 7 8 9। এক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে তোমার এই জায়গায় হলো পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন যুক্ত হবে। তাহলে এখান থেকে তুমি কি শিখতেছো সেটা খেয়াল করো। আরেকবার বুঝতে চাইলে রেকর্ড দেখবা। পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন খেয়াল করো, পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন এই জায়গায় এসে যুক্ত হবে। তাহলে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে 1 নাম্বার কার্বনের সাথে পিউরিনের কত নাম্বার নাইট্রোজেন যুক্ত হচ্ছে বলো তো? পিউরিনের কত নাম্বার নাইট্রোজেন? 9 নাম্বার নাইট্রোজেন। তাহলে খেয়াল করো, পিউরিনের পিউরিন এবং পাইরিমিডিনের, ভালো করে একটু এটা লিখে রাখো, পাইরিমিডিনের 1 নাম্বার নাইট্রোজেন যুক্ত হবে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে। পিউরিনের 9 নাম্বার, অর্থাৎ পিউরিন বেস যেগুলা সেগুলা 9 নাম্বার নাইট্রোজেন যুক্ত হবে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে। দ্যাট মিন্স সবসময় পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনটা ফিক্সড আছে, কিন্তু বেসগুলার নাইট্রোজেনের পজিশন অনুযায়ী বেস অনুযায়ী নাইট্রোজেন কি হচ্ছে অ্যাড হচ্ছে। তাহলে এতটুকু খেয়াল থাকবে। আর ফসফেট গ্রুপটা কত নাম্বার কার্বনের সাথে যুক্ত হচ্ছে? ফসফেট গ্রুপটা কত নাম্বারের কার্বনের সাথে যুক্ত হচ্ছে? 3 এবং পেন্টোজ সুগারের 3 এবং 5 নাম্বার কার্বনের সাথে। তাহলে পেন্টোজ সুগারের 3 এবং 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হচ্ছে ফসফেট, আর পেন্টোজ সুগারের 1 নাম্বারের সাথে সবসময় নাইট্রোজেনাস বেস যুক্ত হবে। তবে এখানে পার্থক্য হলো কি, যে নাইট্রোজেনাস বেস যেগুলো আছে এগুলার কত নাম্বার কার্বন আছে, যেমন পিউরিনের কত নাম্বার? পিউরিনের 9 নাম্বার নাইট্রোজেন হলো পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে, আর পাইরিমিডিনের 1 নাম্বার নাইট্রোজেন হলো পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে অ্যাড হবে। এই জায়গাটুকু বুঝছো তোমরা, যে জায়গাটা আমি বুঝাতে যাচ্ছি? এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হলো, এই যে পাইরিমিডিনের কি 9 নাম্বার নাইট্রোজেন থাকার সম্ভাবনা আছে? পাইরিমিডিনের স্ট্রাকচারে কি 9 নাম্বার নাইট্রোজেন আছে? নাই। কারণ পাইরিমিডিনের রিং স্ট্রাকচারই একটা। পাইরিমিডিনে দেখছো না, পাইরিমিডিনের রিং স্ট্রাকচার কিন্তু একটা। আর পিউরিনে কয়টা রিং স্ট্রাকচার দেখছো? 2টা। এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এগুলা কোত্থেকে আসে? এটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এগুলা কোত্থেকে আসে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অ্যাডেনিন, ভালো করে খেয়াল করো, অ্যাডেনিন শব্দটা আসছে এডিনো থেকে। প্রশ্ন হতে পারে এডিনো শব্দের অর্থ কি? এডিনো শব্দের অর্থ হলো গ্ল্যান্ড। এডিনো শব্দের অর্থ কি? গ্ল্যান্ড, অর্থাৎ গ্রন্থি থেকে পাওয়া যায় এডেনিন। এখন টি দিয়ে কি মনে রাখবা? টি জিনিসটা আসছে হলো থাইমাস থেকে। থাইমাস একটা গ্রন্থি। তো মূলত থাইমাস গ্রন্থি থেকেই এই অ্যাডেনিন এবং থিয়ামিন কি করা হয়? পৃথক করা হয়।
তো ইউরাসিলটা কোনো নির্দিষ্ট কোথাও দেয় নাই বইয়ে, আমরা বাকি আছে কি গুয়ানিন এবং সাইটোসিন। তো গুয়ানিন কিভাবে মনে রাখবা? গুয়ানিন মনে রাখবা গু দিয়ে। গু মানে কি? গু মানে হলো শুদ্ধ ভাষায় বললে মল। এখন কিসের মল? কিসের মল? বাদুড়ের মল। বলা হয় বাদুড় বা সি বার্ডের মল থেকে। তাহলে নামের মধ্যে আছে, ঠিক আছে, জি হলো কি গু, ওই বাদুড় বা সি বার্ডের মল থেকে পৃথক করা হয়েছে কি গুয়ানিন। আর সি আছে, সি হলো আসছে সাইটোপ্লাজম থেকে। সি আসছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কিসের অংশ? সাইটোপ্লাজম শব্দটা কোথায় পাই আমরা? কোষের মধ্যে, তাই না? তাহলে সাইটোসিন পৃথক করা হয়েছে কোত্থেকে? কোষ থেকে। সাইটোসিন পৃথক করা হয়েছে কোষ থেকে। কোত্থেকে? কোষ থেকে। বুঝা গেছে জিনিসটা? পরীক্ষায় কিছু কাজ মনে রাখতে হবে, যেমন পরীক্ষায় কিছু কাজ অবশ্যই মনে রাখতে হবে, যেমন জিটিপি এর কাজ কি, এটিপি এর কাজ কি, সিটিপি এর কাজ কি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন জিটিপি এর কাজ কি, এটিপি এর কাজ কি, সিটিপি এর কাজ কি, এই কাজগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। জিটিপি হলো প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, এটিপির কাজ হলো শ্বসনে, আর সিটিপির কাজ হলো ফসফোলিপিড। সিটিপির কাজ কি? ফসফোলিপিড সংশ্লেষণ। লিখছো কাজ তিনটা? আচ্ছা, এবার চলে আসি আমরা পরের অংশে। তাহলে নিউক্লিক অ্যাসিড আমরা জানি দুই ধরনের, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। তো ডিএনএ কে কি বলা হয়? জীবনের আণবিক ভিত্তি যদি বলা হয়, জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে? জীবনের আণবিক ভিত্তি বলা হয় ডিএনএ কে, আর জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? প্রোটোপ্লাজমকে, তাই না? তো আমরা সবাই জানি। আচ্ছা, জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে, আর আণবিক ভিত্তি বলা হচ্ছে কাকে? ডিএনএ কে। এই ডিএনএ কে কিন্তু মাস্টার মলিকিউলও বলা হয়। এই যে ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিএনএ হলো তোমার ওজন যে করে, এটা হলো ওজন বা তোমার কতটুকু ডিএনএ থাকে যখন প্রশ্ন করা হয় তখন পিকোগ্রাম এককে প্রকাশ করা হয়। পিকোগ্রাম এককে প্রকাশ করা হয়। তাহলে একটা মানুষের দেহকোষ যেগুলা বা জনন মাতৃকোষ যেগুলো, অর্থাৎ ডিপ্লয়েড কোষ যেগুলা, মানুষের দেহের ডিপ্লয়েড কোষগুলা, ডিপ্লয়েড কোষগুলাতে যে ডিএনএ থাকে, ডিপ্লয়েড কোষে ডিএনএ কতটুকু থাকে? 5 থেকে 6 পিকোগ্রাম। পিকো শব্দটা খেয়াল রাখবা, যে ডিএনএ ভরের একক হলো পিকোগ্রামে প্রকাশ করা হয়। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে কত গ্রাম ডিএনএ থাকে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে ডিএনএ কতটুকু থাকে? 100 গ্রাম। আর একটা ডিপ্লয়েড কোষে কতটুকু ডিএনএ থাকে? 5 থেকে 6 পিকোগ্রাম। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খেয়াল রাখবা। এখন আসি আমরা এই ডিএনএ এর ভৌত গঠন। ডিএনএ এর ভৌত গঠনে হলো ফুলজেন স্টেনিং করে, ফুলজেন স্টেনিং করেন রবার্ট ফুলজেন। এই ফুলজেন স্টেনিং করে তোমার ডিএনএ এর বিভিন্ন ধরনের গঠন প্রকৃতি বিভিন্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে সবচেয়ে পরিচিত যেটা, হ্যাঁ, 100 গ্রাম ডিএনএ থাকে, 100 গ্রাম মানুষের সারা মানব দেহে। আচ্ছা, যেটা বললাম সেটা হলো এই যে ডিএনএ এর গঠনে সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটা হলো এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এক্স রে ক্রিস্টালোগ্রাফির ধারণা দেন উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন্স। উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন্স, উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন্স যে ধারণাটা দিছিলেন সেটা হলো এক্স রে ক্রিস্টালোগ্রাফি। এক্স রে ক্রিস্টালোগ্রাফি, এই এক্স রে ক্রিস্টালোগ্রাফি এটার ধারণা দেন তাহলে উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন্স। এদের ধারণার পরবর্তীতে তোমার ডিএনএ এর গঠন সম্পর্কিত সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারছেন কে? ওয়াটসন এবং ক্রিক। তাহলে ওয়াটসন এবং ক্রিক, ওয়াটসন এবং ক্রিক যে মতবাদটা দেন সেটাকে বলা হয় ডাবল হেলিক্স
মডেল, সেটাকে কি বলা হয়? ডাবল হেলিক্স মডেল। এই যে ডাবল হেলিক্স মডেল ডিএনএ এর ব্যাপারে দিছেন, এই ডাবল হেলিক্স মডেল মানে কি? ডিএনএ তে কয়টা সূত্রক থাকবে? ডিএনএ তে 2টা সূত্রক থাকবে, এই জন্য এই মডেলের নাম করা হয়েছে কি? ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এখন এই ডিএনএ ডাবল হেলিক্স মডেল মোটামুটি তোমরা সবাই পড়াশোনা করছো এটা সম্পর্কিত। তো এখানে পড়াশোনাটা কি, যে ডিএনএ দ্বিসূত্রক হবে, একটা সূত্রক যদি হয় এরকম, আরেকটা সূত্রক এরকম, তাই না? 2টা সূত্রক থাকবে, একটা সূত্রক হলো 5 to 3, একটা হলো 5 to 3, আরেকটা হলো তোমার একটা হলো 5' থেকে, একটা হলো 5' থেকে 3', আর একটা হলো 3' to 5', অর্থাৎ 2টা বিপরীতমুখী। ঠিক আছে? তো 2টা বিপরীতমুখী সূত্রক থাকে। তো এই যে এগুলো হলো প্যাচ সৃষ্টি করে, এই যে প্যাচগুলা সৃষ্টি করে 2টা সূত্রের মাঝখানে, 2টা সূত্রের মাঝখানে কি নাইট্রোজেনাস বেসগুলা সিঁড়ি তৈরি করে। কখনো 2টা সিঁড়ি, কখনো 3টা সিঁড়ি, কখনো 2টা সিঁড়ি, কখনো 3টা সিঁড়ি। এখন তোমরা তো জানোই কখন 2টা সিঁড়ি হয়, কখন 3টা সিঁড়ি হয়। অ্যাডেনিনের সাথে যখন থায়ামিন তখন হলো 2টা সিঁড়ি, গুয়ানিনের সাথে যখন সাইটোসিন তখন হলো 3টা সিঁড়ি। এই সিঁড়িগুলা হলো হাইড্রোজেন বন্ড, এই সিঁড়িগুলা কি? হাইড্রোজেন বন্ড। এখন এই যে সিঁড়ি তৈরি হয় এক সিঁড়ি থেকে, এই যে সিঁড়িগুলা তৈরি হয়, আমি এখানে ফাঁকা ফাঁকা রাখছি, এখানে কিন্তু সিঁড়িগুলা বেশি দূরে দূরে থাকে না, কাছাকাছি থাকে। এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির দূরত্ব কত, কে বলতে পারবা? সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হলো, ভেরি গুড, 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। এরকম এরকম 10টা ধাপ থাকে। এরকম কয়টা ধাপ থাকে? এরকম 10টা ধাপ থাকে। তো 10টা যদি ধাপ থাকে তাহলে টোটাল টোটাল প্যাচের দূরত্ব কত হচ্ছে? প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন এটা অনেক সময় অ্যাংস্ট্রমে না দিয়ে ন্যানোমিটারে দিতে পারে, ন্যানোমিটারে দিলে 0.34 ন্যানোমিটার। তো ন্যানোমিটারে যখন দিবে তখন হলো 3.4 ন্যানোমিটার। তাহলে দুইটাই খেয়াল রাখতে হবে, অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার হলো 3.4 অ্যাংস্ট্রম সমান 0.34 ন্যানোমিটার। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা। এবারে আসি আমরা এই ডিএনএ এর ব্যাস কত। এই ব্যাসটা হলো, ডিএনএ এর ব্যাসটা ভালো করে খেয়াল রাখবা, 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। এটা হলো একটা একটা এই যে পুরা পুরা প্যাচের এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। এটা থেকে এতটুকু থেকে শুরু করে এতটুকু দূরত্ব হলো কত? 34 অ্যাংস্ট্রম। বোঝা গেছে জিনিসটা? এখানে 10টা সিঁড়ি থাকে এরকম। আচ্ছা, এবার খেয়াল করো এটার ব্যাস কত। এই ডিএনএ গড় ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম মানে কত ন্যানোমিটার? 2 ন্যানোমিটার, কারণ অ্যাংস্ট্রম থেকে একটু কম হবে, তাই তো? এক 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 ঘর কম হবে ন্যানোমিটারে গেলে। এখন খেয়াল করো এখানে এই যে তোমার ডিএনএ এর মধ্যে, ডিএনএ এর মধ্যে এগুলো হলো হাইড্রোজেন বন্ড, এগুলো হাইড্রোজেন বন্ড না? এই যে সবুজ চিহ্ন করা, এই একটা পেচের মধ্যে কতটা হাইড্রোজেন বন্ড থাকে? একটা পেচের মধ্যে টোটাল 25টা হাইড্রোজেন বন্ড থাকে। কতটা হাইড্রোজেন বন্ড থাকে? একটা পেচের মধ্যে টোটাল 25টা হাইড্রোজেন বন্ড থাকে। একটা প্যাচের মধ্যে এরকম নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড মানে কি মনে আছে? নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওসাইড প্লাস ফসফেট। আর নিউক্লিওসাইড মানে কি? একটা পেন্টোজ সুগার, একটা ফসফেট, একটা নাইট্রোজেন বেস। একটা ফসফেট, একটা ফসফেট, একটা পেন্টোজ সুগার, একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেনাস বেস। এই তিনটাকে একটা নিউক্লিওটাইড বলে। এরকম এই পাশে একটা নিউক্লিওটাইড, বাম পাশে একটা নিউক্লিওটাইড, ডান পাশে একটা নিউক্লিওটাইড, তাহলে এক জোড়া নিউক্লিওটাইড। এরকম প্রতিটা সাইকেলে, এই এতটুকু সাইকেলের মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে। তাহলে প্রতি প্রতি চক্রে কতটা নিউক্লিওটাইড থাকবে বলতো? 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে। এখন আসি ডিএনএ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যতটুকু অ্যাডেনিন থাকবে ততটুকু কিন্তু থায়ামিন থাকবে, যতটুকু গুয়ানিন থাকবে ততটুকুই কিন্তু সাইটোসিন থাকবে, কম বেশি না। অর্থাৎ অ্যাডেনিন এবং থায়ামিন পরিমাণ সমান থাকবে, গুয়ানিন এবং সাইটোসিনের পরিমাণ সমান থাকবে।
এরকম যদি সমান থাকে, এটা একটা বিজ্ঞানীর আবিষ্কার হিসেবে ধরা হয়, সেটা হলো চারগাভস রুল। এটাকে কি রুল বলা হয়? চারগাভস রুল। তাহলে চারগাভস রুল অনুসারে অ্যাডেনিন এবং থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিনের পরিমাণ কি হয়? সমান থাকে। মনে থাকবে জিনিসটা। এখন ফসফেট কত নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় ডিএনএ ক্ষেত্রে? ডিএনএ ক্ষেত্রে ফসফেটটা হলো ডিঅক্সিরাইবোজের কত নম্বর কার্বনের সাথে যুক্ত হবে বলতো? 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের সাথে। আর নাইট্রোজেনাস বেস হলো, নাইট্রোজেনাস বেস ডিঅক্সিরাইবোজ সুগারের কত নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে? নাইট্রোজেনাস বেস ডিঅক্সিরাইবোজের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। যদি আলাদা আলাদা স্পেসিফিক্যালি বলে যে নিউক্লিয় পিউরিনের কত নাম্বার নাইট্রোজেন, এভাবে বলে, তখন তো ওটাও পারবা না সবাই? তাহলে এবার আসি আমরা ডিএনএ এর আণবিক ওজন। ডিএনএ এর আণবিক ওজন কত? 10⁶ থেকে 10⁹ ডিএনএ এর আণবিক ওজন কত? 10⁶ থেকে 10⁹। তাহলে এতটুকু গেল আমাদের ডিএনএ এর গঠন। ডিএনএ গঠন নিয়ে কোনো আছে? তোমাদের বাড়ির কাজ হলো ডিএনএ এর কাজটা একবার রিডিং পড়বা। ডিএনএ এর কাজটা একবার রিডিং পড়বা, লিখে রাখো। ডিএনএ এর কাজ আমাদেরই পড়া লাগবে। ডিএনএ এর জৈবিক তাৎপর্য বা গুরুত্ব আমারই পড়া লাগবে। লিখো, ডিএনএ এর জৈবিক তাৎপর্য বা গুরুত্ব আমারই পড়া লাগবে। ডিএনএ এর কাজ আমারই পড়া লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট স্টার চিহ্ন দিয়ে রাখো। ডিএনএ এর জৈবিক তাৎপর্য বা গুরুত্ব যেটা আছে সেটাতে কি রাখো? স্টার চিহ্ন দিয়ে রাখো, ডিএনএ এর জৈবিক তাৎপর্য। তারপরে একবার বলে দিচ্ছি, নিজের মন মানতেছে না আমার, বলে ফেলি। ডিএনএ হলো নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করা, অর্থাৎ আমার বাবার বৈশিষ্ট্য যাতে আমি পাই, নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে, প্রোটিন সংশ্লেষণ করে, জৈবিক সংকেত বহন করে, মিউটেশন ঘটে, তারপরে হলো তোমার জীবনের ক্ষেত্রে হলো পরিবর্তন যেটা, সেটাও আনে এই ডিএনএ। আর ডিএনএ কে তো বলা হয় এই যে বংশগতির যে বৈশিষ্ট্যগুলা, এগুলা বাহক। তাহলে এটুকু গেল আমাদের ডিএনএ। এবার আসি আমরা, এখন কেউ একজন বলতো ডিএনএ কয় প্রকার? ডিএনএ কয় প্রকার বলতো? দীপজ্যোতি দাস বলছে ডিএনএ 2 প্রকার। আচ্ছা, কে কি আনসার করতেছে? শতাব্দী সরকার তিথি বলছে ডিএনএ 5 প্রকার। তারপর হলো তোমার সোহা বলছে 2 প্রকার। আচ্ছা, আমরা তো 2 প্রকার আর 5 প্রকার যাদের পাইছি তাদেরকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি। আর হলো মুন্নাকেও দেওয়া হোক। মুন্না 4 প্রকার বলছে। তো যারা যারা 2 প্রকার, 5 প্রকার, 4 প্রকার বলছে, তাদেরকে হলো নোবেল, অস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার আর কেয়া কসমেটিকের পুরস্কার সবগুলাই দেওয়া উচিত। এবার আসি আমরা রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই। আর ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। বারবার একটা কথা বলি আমি, মাস্টার মলিকিউল বলা হয় কাকে? ডিএনএ কে। এই কথাটা যাতে কারো ভুল না হয়। পরীক্ষা আসলে দেখবা ডিএনএ থেকে এটাই আসতেছে, মাস্টার মলিকিউল কি। সারাদিন পরে এটাই প্রশ্ন আসবে, একদম সহজটাই। আচ্ছা দেখো, এবার আসি আমরা আরএনএ। আরএনএ মানে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ এর 90% থাকে সাইটোপ্লাজমে, 10% থাকে নিউক্লিয়াসে। আরএনএ এর কত পার্সেন্ট? 90% থাকে সাইটোপ্লাজমে আর 10% থাকে কোথায়? নিউক্লিয়াসে। 90% কোথায়? সাইটোপ্লাজমে। আর 10% থাকে কোথায়? নিউক্লিয়াসে। এখন আসি আরএনএ এর মধ্যে কি কি আছে। আরএনএ হলো বিভিন্ন প্রকার আছে। আরএনএ এর মধ্যে এই যে প্রকারভেদ আছে, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, এই যে বিভিন্ন প্রকারের আরএনএ আছে। তো আমরা দেখে আসি আরএনএ এর প্রকারভেদের মধ্যে কি কি আছে। টিআরএনএ, আরআরএনএ, আরএনএ এর কিন্তু দেখো প্রকারভেদ আছে। জিআরএনএ, আরএনএ কিন্তু এক সূত্র। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ। আর আরএনএ কে টোটাল কিন্তু 5 ভাগে ভাগ করা হয়। আরএনএ কে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। একটা হলো মাইনর আরএনএ আছে, একটা হলো কি মাইনর আরএনএ আছে। এই মাইনর আরএনএটাকে আলাদাভাবে কেন বলা হচ্ছে? কারণ এই মাইনর আরএনএ নিয়ে কিছু কথা আমি শেষে গিয়ে বলবো।
আচ্ছা, আগে প্রথম আমি টিআরএনএ দিয়ে শুরু করি। টিআরএনএ এর ফুল ফর্ম হলো ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সফার করে। তো এটা টিআরএনএ আসলে কাকে ট্রান্সফার করে? টিআরএনএ হলো অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। কোথায়, কার কাছে ট্রান্সফার করে? এই টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে কার কাছে? এমআরএনএ এর কাছে। তাহলে টিআরএনএ এর কাজ কি? ট্রান্সফার করা। কাকে? অ্যামাইনো অ্যাসিডকে। কার কাছে ট্রান্সফার করবে? এমআরএনএ এর কাছে। এবার আসি আমরা টিআরএনএ কয় ধরনের আছে। টিআরএনএ হলো 31 থেকে 42 ধরনের টিআরএনএ আছে। কত ধরনের টিআরএনএ আছে? 31 থেকে 42 ধরনের টিআরএনএ আছে। এই প্রত্যেকটা টিআরএনএ কতটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত? টিআরএনএ গুলা 75 টু 90টা নিউক্লিওটাইড থাকে। এখন নিউক্লিওটাইড জিনিসটা কি আশা করি সবাই বুঝতেছো। 75 থেকে কতটি নিউক্লিওটাইড থাকে? 90টি নিউক্লিওটাইড থাকে। এখন আসি, একটা কোষের মধ্যে যতগুলো আরএনএ থাকে তার মধ্যে 15%, অর্থাৎ একটা কোষের যতগুলো আরএনএ থাকে তার 15% আরএনএ হলো টিআরএনএ। এই টিআরএনএ হলো সবচেয়ে ছোট। এই টিআরএনএ হলো সবচেয়ে ছোট আরএনএ। সবচেয়ে ক্ষুদ্র আরএনএ হলো টিআরএনএ। এটার ওজনও কম। ওজন কত? ওজন হলো মাত্র 25,000 ডাল্টন। এটার ওজন কত? 25,000 ডাল্টন। পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এখানে এর গঠনটার দিকে যদি একটু খেয়াল করো, এটা হলো পাতার মতো একটা গঠন সৃষ্টি করে, যে গঠনকে বলা হয় ক্লোভার লিফ। ক্লোভার লিফ, ক্লোভার লিফ, ক্লোভার লিফের মতো গঠন যার, সেটাই হলো টিআরএনএ। এই ক্লোভার লিফের গঠনটা উল্লেখ করেন যে বিজ্ঞানী, তার নাম হলো হোলে। তার নাম কি? হোলে। টিআরএনএ তে কয়টি বাহু এবং কয়টি ফাঁস থাকে? টিআরএনএ তে খেয়াল রাখবা, টিআরএনএ তে টোটাল কয়টা বাহু থাকে? ছবিটা যদি তোমরা একটু দেখো তাহলে সবচেয়ে ভালো। ডান পাশে, বইয়ে ডান পাশে একটা ছবি আছে। এটা তোমার পৃষ্ঠা নাম্বার হলো কত নম্বর? এটা 48 নাম্বার পৃষ্ঠায় এটা আছে। টিআরএনএ তে দেখবা, ঠিক আছে? হ্যাঁ, অনেক ঠিক আছে, 48 নাম্বার। এটা হলো 5টি বাহু আছে, 5টি বাহু এবং 4টি ফাঁস থাকে। 5টি বাহু এবং 4টি ফাঁস থাকে। এটা হলো টিআরএনএ তে। তাহলে কয়টি বাহু? 5টি বাহু এবং 4টি ফাঁস থাকে। মনে থাকবে? আচ্ছা, বাহুগুলোর নাম একটু পড়ে নিবা। বাহুগুলো হলো অ্যামাইনো অ্যাসিড বাহু, টি বাহু, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু, অতিরিক্ত বাহু। এটা তুমি একবার দেখে নিলে পারবা। এখন আসি আমরা এই যে টিআরএনএ এর পরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো, আচ্ছা, টিআরএনএ এর আরেকটা কথা হলো অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন বাহু কোথায় পাওয়া যায়? টিআরএনএ তে। লিখে রাখো, অ্যান্টিকোডন বাহু বা অ্যান্টিকোডন কোথায় থাকে? অ্যান্টিকোডন বাহু বা অ্যান্টিকোডন কোথায় থাকে? টিআরএনএ তে থাকে। ঠিক আছে? প্রোটিন তৈরিতে কয়টি অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করে বলতো? প্রোটিন তৈরিতে কয়টি অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করে? 20টি। এই 20টি অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করে। তো আমরা খেয়াল করো, আমরা একটু আগে বলছিলাম যে টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ এর কাজ হলো অ্যামাইনো অ্যাসিড স্থানান্তর করা। অ্যামাইনো অ্যাসিড কোথায় স্থানান্তর করবে? এমআরএনএ তে। এই এমআরএনএ তে কেন স্থানান্তর করবে? প্রোটিন তৈরি করার জন্য। তাহলে চিন্তা করো, টিআরএনএ এর আলাদা আলাদা জায়গা থাকতে হবে না এই অ্যামাইনো অ্যাসিড গুলোর জন্য? তাহলে টিআরএনএ তে 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য কয়টা আলাদা আলাদা সাইট থাকবে বলতো? কয়টা আলাদা আলাদা সাইট থাকবে? 20টা সাইট থাকবে। এই 20টা যে আলাদা আলাদা সাইট থাকবে, এই 20টা সাইটকে বলা হয় অ্যাক্টিভেটিং সাইট। এগুলাকে কি বলা হয়? অ্যাক্টিভেটিং সাইট। তাহলে টিআরএনএ তে কতটি অ্যাক্টিভেটিং সাইট থাকে বলতো? টিআরএনএ তে 20টি অ্যাক্টিভেটিং সাইট থাকে। এখন আসি টিআরএনএ এর পরে। টিআরএনএ এর পরে আমাদের যেটা জানতে হবে এমআরএনএ।
এমআরএনএ মানে কি? মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ এর ফুল ফর্ম কি? মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার শব্দটার মধ্যেই মেসেজ নিয়ে যায় এরকম একটা কথা আছে, তাই না? মেসেঞ্জার আরএনএ কি? এমআরএনএ হলো মেসেঞ্জার আরএনএ। তো মেসেজ নিয়ে যায়। মেসেজ মানে আমরা এটাকে বলতে পারি সংকেত। মেসেজকে আমরা নাম কি দিতে পারি? সংকেত। তাহলে সংকেত, প্রোটিন সংশ্লেষণের জন্য সংকেত নিয়ে যায় কে? এমআরএনএ। তো কিভাবে সংকেত নিয়ে যায়? প্রোটিন কিন্তু মূলত তৈরি হয় রাইবোজোমাল আরএনএ তে। তো এমআরএনএ কোন অ্যামাইনো অ্যাসিড আসছে তার কাছে, টিআরএনএ তাকে কোন অ্যামাইনো অ্যাসিড পাঠাইছে, সেই সংকেতটা কোথায় পাঠায়? রাইবোজোমাল আরএনএ। যে টিআরএনএ বলতেছে, টিআরএনএ এমআরএনএ কে অ্যামিনো অ্যাসিড পাঠাইছে, এমআরএনএ আরআরএনএ কে বলছে আমার কাছে এই অ্যামাইনো অ্যাসিড আছে, তুমি কোন প্রোটিন তৈরি করবা সেটা এখন ডিসিশন নাও। অর্থাৎ প্রোটিন তৈরি করার জন্য যে সংকেতটা, সেটা রাইবোজোমাল আরএনএ কে প্রেরণ করে কে? এমআরএনএ। এই জন্য এটার নাম কি? মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ, এই যে মেসেঞ্জার আরএনএ তে তাহলে সংকেত বহন করার জন্য পরপর তিনটা নাইট্রোজেন বেস মিলে একটা কোডন অংশ গঠিত হয়। তাহলে কোডন জিনিসটা কোথায় পাওয়া যায়? কোডন জিনিসটা কোথায় পাওয়া যায়? এমআরএনএ তে। এই যে কোডন পাওয়া যায় এমআরএনএ তে, তাহলে খেয়াল করে এই কোডন জিনিসটা পরপর কয়টি বেস মিলে গঠিত হয়? পরপর কয়টি বেস মিলে গঠিত হয়? পরপর 3টি বেস মিলে গঠিত হয় একটি কোডন। কোষের মোট আরএনএ এর 5 to 10% হলো এমআরএনএ। এমআরএনএ শুধু সংকেত বহন করাটাই তার কাজ, এরপরে কিন্তু সে ভেনিশ হয়ে যায়। ঠিক আছে? এই এমআরএনএ এর আণবিক ওজন কত? এমআরএনএ এর আণবিক ওজন হলো 5 থেকে 20 লক্ষ। এমআরএনএ এর আণবিক ওজন কত? 5 থেকে 20 লক্ষ। মনে থাকবে? এখন আসি আমরা রাইবোজোমাল আরএনএ। দেখো আরআরএনএ মানে কি? রাইবোজোমাল আরএনএ। তাহলে রাইবোজোমের কাজ কি পড়ছিলাম আমরা? রাইবোজোমের কাজ কি পড়ছিলাম? প্রোটিন তৈরি করা। তাহলে আমারও এখানে প্রশ্ন যে আরআরএনএ এর কাজ কি? আরআরএনএ এর কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। এই রাইবোজোমাল আরএনএ এর পরিমাণই আরএনএ এর মধ্যে সবচেয়ে বেশি। রাইবোজোমাল আরএনএ এর পরিমাণ টোটাল কোষের সমস্ত আরএনএ 80 থেকে 90% হলো রাইবোজোমাল আরএনএ থাকে। এটা সবচেয়ে স্থায়ী আরএনএ হলো রাইবোজোমাল আরএনএ, কারণ এটা প্রোটিন তৈরি করা পর্যন্ত স্থায়ী হয়। সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ হলো রাইবোজোমাল আরএনএ। মনে থাকবে? এখন এই রাইবোজোমাল আরএনএটা কোষের সাইটোপ্লাজমের কোন অঙ্গাণুর মধ্যে অবস্থান করবে? এটা তার নামের মধ্যেই আছে, রাইবোজোমের মধ্যে অবস্থান করবে। তাহলে এটা গেল আমাদের রাইবোজোমাল আরএনএ। এখন আসি রাইবোজোমাল আরএনএ এর পরে জি আরএনএ শব্দটা আসছে জেনেটিক আরএনএ থেকে। জি আরএনএ কে শর্ট ফর্মে বলা হয় জেনেটিক আরএনএ। এই যে জি আরএনএ বা জেনেটিক আরএনএ, এই জি আরএনএ এর কাজ কি? এই জি আরএনএ এর কাজ হলো তোমার বংশগতীয় বস্তু এক 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 অণুজীব থেকে আরেক অণুজীবে পাঠানো। বিশেষ করে জি আরএনএটা পাওয়া যায় টোবাকো মোজাইক ভাইরাসে। বংশগতীয় উপাদান হিসেবে কাজ করে টোবাকো মোজাইক ভাইরাসে। এবার আসি মাইনর আরএনএ। নামের মধ্যে একটা শব্দ আছে মাইনর মানে যেগুলার কাজ এবং যেগুলার উপস্থিতি খুবই নগণ্য। আমরা একটা জিনিস ছোটবেলায় খেলার সময় কিছু মানুষ রাখতাম, যাদেরকে কি বলে ডাকতাম বলতো? আরএনএ এর মধ্যে কাজের ক্ষেত্রে হলো দুধ ভাত হলো এমআরএনএ, মাইনর আরএনএ। ঠিক আছে? এই মাইনর আরএনএ এর কাজ শুধু কি? বিভিন্ন এনজাইমের কাঠামো দান করা, এনজাইম হিসেবে কাজ করা। তো এই মাইনর আরএনএ এর ব্যাপারে কিছুই জানা লাগে না, শুধু নামটা জানলে হয়। বুঝছো? এবার আসি আরএনএ এর কাজটা একটু দেখবা এবং ডিএনএ আরএনএ এর পার্থক্য পড়বা। ভালো করে যে জিনিসটা বই থেকে পড়বা সেটা হলো ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। ঠিক আছে? ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যটা ভালো করে পড়বা। তোমাদের কিন্তু আজকে একটু লম্বা ক্লাস হবে, আজকে আবার চলে আয় না। এবার আসি আমরা এই যে ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয়,
ডিএনএ থেকে ডিএনএ যে তৈরি হয় এটাকে কি বলা হয়? ডিএনএ থেকে ডিএনএ যে তৈরি হয় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেপ্লিকেশন। এটাকে কি বলা হয়? রেপ্লিকেশন। ঠিক আছে, এটাকে বলা হয় রেপ্লিকেশন। আচ্ছা, এবার আসি আমরা ডিএনএ থেকে যখন এমআরএনএ হয় সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। সেটাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয় তখন এমআরএনএ থেকে যখন কি হয়? প্রোটিন সংশ্লেষণ হয় তখন সেটাকে বলা হয় ট্রান্সলেশন। এখন এই যে রেপ্লিকেশন যেটা ডিএনএ থেকে ডিএনএ আসতেছে, ডিএনএ 90% কোথায় অবস্থান করে? কোষের কোথায়? ক্রোমোজোম। ক্রোমোজোম মানে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। তাহলে আমার প্রশ্ন হলো, তাহলে এই যে রেপ্লিকেশন এটা কোষের কোন জায়গায় ঘটবে? এটা কোন জায়গায় ঘটবে? এটা হলো ক্রোমোজোম বা নিউক্লিয়াস। অপশনে দেখবা ক্রোমোজোম থাকবে, না হলে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। দুইটার একটা থাকবে অপশনে, যেটাই থাকে, দুইটাই থাকবে না। এবার দেখো ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ আসবে, হ্যাঁ? তাহলে এটার বিক্রিয়ককে, এই বিক্রিয়ায় বিক্রিয়ককে, বিক্রিয়ক হলো ডিএনএ। তাহলে ডিএনএ যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু ট্রান্সক্রিপশন হবে। অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএটা, ডিএনএ থেকে এমআরএনএ যে জায়গায় ডিএনএ অবস্থিত সেই জায়গায়, ডিএনএ কোথায় অবস্থিত? আবারও ক্রোমোজোম বা নিউক্লিয়াসে। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে কি দাঁড়াচ্ছে? ট্রান্সক্রিপশন কোথায় হচ্ছে? ট্রান্সক্রিপশন কোথায় হচ্ছে? ট্রান্সক্রিপশন হচ্ছে ক্রোমোজোম বা নিউক্লিয়াসে। এবার দেখো, এবার প্রশ্নে আসি আমরা এমআরএনএ। এমআরএনএ বা আরএনএ যেটা, এটার 90% কোথায় থাকে? কোষের কোথায় থাকে 90%? সাইটোপ্লাজমে। তাহলে এমআরএনএ যেটা বিক্রিয়ক সেটা থাকবে সাইটোপ্লাজমে। প্রোটিন কই থাকে এটা আমার দেখার বিষয় না। তাহলে এমআরএনএ থেকে প্রোটিন অর্থাৎ ট্রান্সলেশন কোষের কোথায় ঘটবে? কোষের কোথায় ঘটবে? সাইটোপ্লাজমে। মনে থাকবে, পরীক্ষার হলে ভুলে গেলেও তুমি জাস্ট চিন্তা করে করে বের করতে পারবা যে স্যার এটা এটা বলছিল, এই জায়গা থেকে ওটা বলছিল, জাস্ট মনে রাখতে পারবা। ঠিক আছে, এখন আসি আমরা রেপ্লিকেশন। রেপ্লিকেশন বা অনুলিপন যেটা, সেটা হলো তিন ধরনের আছে। একটা হলো সংরক্ষণশীল, একটা হলো অর্ধ সংরক্ষণশীল, একটা হলো বিচ্ছুরণশীল। সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, আরেকটা হলো বিচ্ছুরণশীল। প্রথমে আসি সংরক্ষণশীলে। সংরক্ষণশীল মানে কি? ডিএনএ থেকে ডিএনএ আসবে, এটাই তো হলো রেপ্লিকেশন। কিন্তু যখন তোমার মাতৃ ডিএনএর দুইটা সূত্র কি যখন অনুলিপিত হয়ে অপত্য ডিএনএ সৃষ্টি হবে তখন সেটাকে বলা হয় সংরক্ষণশীল। সংরক্ষণশীল বুঝতে হলে অর্ধ সংরক্ষণশীল বোঝা লাগবে। এই যে এটা, এটা হলো মাতৃ ডিএনএ, হ্যাঁ? এটা হলো কি? মাতৃ ডিএনএ। এই মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ আসতেছে, খেয়াল করো। অপত্য ডিএনএ তে কি পাওয়া যাচ্ছে? অপত্য ডিএনএ তে একটা অংশ মনে হচ্ছে যে মাতৃ ডিএনএ থেকে আসে নাই, মনে হচ্ছে না? তখন সেটাকে বলা হচ্ছে কি? তখন সেটাকে বলা হচ্ছে তোমার কি? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। ঠিক আছে? আর যেটা হলো বিচ্ছুরণশীল, সেটা হলো মায়ের ডিএনএ থেকে সন্তানের বা অপত্য ডিএনএ তে কোনো অংশই সঠিকভাবে কি হয় না, আসে না। বুঝা গেছে কথাটা? তাহলে তিনটা পদ্ধতি আছে, তুমি শুধু নাম শিখলে হবে। সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল। এই যে অনুকল্প তিনটা, এই তিনটা অনুকল্পের প্রস্তাবক হচ্ছে লেভিয়েন্তাল এবং ক্রেন। তাহলে লেভিয়েন্তাল এবং ক্রেন, এই এই ইয়ার প্রস্তাবক হলো কি? লেভিয়েন্তাল এবং ক্রেন। লেভিয়েন্তাল ও ক্রেন হলো এই তিনটা অনুলিপন পদ্ধতির প্রস্তাবক। অনুলিপন পদ্ধতিগুলোর মধ্যে খেয়াল করো, ডিএনএ রেপ্লিকেশন যেটা হয়, ডিএনএ রেপ্লিকেশন হয় মূলত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। পরীক্ষায় আসবে ডিএনএ রেপ্লিকেশন মূলত কোন পদ্ধতিতে হয়? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়ে থাকে। এই যে ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়ে থাকে, অর্ধ সংরক্ষণশীল শব্দটা প্রথম ব্যবহার করেন কে? শব্দটা প্রথম ব্যবহার করেন স্টেন। অর্ধ সংরক্ষণশীল ইকোলাইতে আবিষ্কার করেন কে?
এই কোলাইতে আবিষ্কার করেন মেসেলসন এবং স্টাহল। মেসেলসন এবং কি স্টাহল। মানব কোষে অর্ধ সংরক্ষণশীল আবিষ্কার করছেন কে? সুয়েকা। ক্লামাইডোমোনাসে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি আবিষ্কার করছেন কে? সাইমন। মনে থাকবে? এখন আসি আমরা এই যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ সংশ্লেষণ হয় বা ডিএনএ অনুলিপন হয় যেটা, সেটা যদি পড়তে যায়, প্রথমে আমার জানতে হবে ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমার কি কি দরকার। একটা ছাঁচ দরকার, তারপর হলো নিউক্লিওটাইডের যেগুলো হলো তোমার বিভিন্ন উপাদান আছে, যেমন সিটিপি, জিটিপি, এটিপি, ডিটিপি, এগুলা দরকার, যেগুলো শক্তির উৎস হিসেবে কাজ করবে। এনজাইম দরকার, এনজাইম গুলাকে একসাথে বলা হয় রেপ্লিসোম, যেগুলো হলো তোমার কি করবে? ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করবে। তো আমাদের যেটা জানতে হয় যে রেপ্লিসোমে কি কি থাকে। রেপ্লিসোমের উপাদানগুলোর মধ্যে কি কি আছে? একটা হলো ডিএনএ পলিমারেজ। রেপ্লিসোমের প্রধান এনজাইম এটা ডিএনএ পলিমারেজ। আরো কিছু গৌণ এনজাইম থাকে, যেমন হেলিকেস, প্রাইমেস, এসএসবিপি, গাইরেস, টপো আইসোমারেস। আরগুলাকে যেগুলো কম দরকারি, হেলিকেস দরকারি না তা না, একটু কম গুরুত্বপূর্ণ আর কি, প্রাইমেস। তারপর হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, টপো আইসোমারেস এবং হলো গাইরেস। আর হলো গাইরেস। এগুলো হলো রেপ্লিসোমের এনজাইম। এখন আসি আমরা রেপ্লিসোম কিভাবে হলো ডিএনএ রেপ্লিকেশন হয়। এই যে ডিএনএ রেপ্লিকেশন হয়, মূলত একটা নির্দিষ্ট জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে অনেকগুলা জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হতে পারে। যেমন ড্রসোফিলাতে একই সাথে 50,000 জায়গায় রেপ্লিকেশন শুরু হয়। তাহলে ড্রসোফিলাতে কত জায়গায়? ড্রসোফিলাতে প্রায় 50,000 জায়গায় একসাথে কি শুরু হয়? রেপ্লিকেশন শুরু হয়। 50,000 জায়গায় একই সাথে রেপ্লিকেশন শুরু হয়। এখন রেপ্লিকেশনে খেয়াল করো প্রথমে কি হচ্ছে। আমি একটা ছবি আঁকি, এগুলো তোমাদের খুব বেশি দরকার নাই, বুঝার দরকার যতটুকু পারবা বুঝবা, না হলে মনে রাখার ট্রাই করবে। ধরো রেপ্লিকেশন শুরু হবে, এখানে তো কি থাকবে? হাইড্রোজেন বন্ড থাকে, তাই না? আমরা তো জানি এখানে হাইড্রোজেন বন্ড থাকে। অনেকে এটা বেশি বুঝতে গিয়ে একদমই বুঝে না। তো বেশি যারা বুঝার চেষ্টা করবে তারা লসে পড়ে যাবা। কিছু কিছু জিনিস আছে ইগনোর করতে হয়, এখানে হলে সেরকম কিছু জিনিস পাবা। রেপ্লিকেশন বুঝলেও পরে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনে একটু তোমাদের ঝামেলা হইতে পারে, সেই ক্ষেত্রে আমি বলে দিব যে তোমার মনে রাখার দরকার আছে কিনা। ক্লিয়ার? এখন আসি আমরা এই যে রেপ্লিকেশনের শুরুতে একটা নির্দিষ্ট জায়গা থেকে যে জায়গা থেকে ডিএনএ ডাবল বন্ড গুলা ভাঙা শুরু হবে। কেন ভাঙা শুরু না হলে তোমার এই যে সূত্র যেটা, এটা পৃথক হবে না। তো এই যে জায়গা থেকে হাইড্রোজেন বন্ড এগুলা ভাঙা শুরু হবে, সেই বিন্দুটাকে বলা হয় অরিবিন্দু। সেই বিন্দুটাকে বলা হয় কি? অরিবিন্দু। তাহলে এই বিন্দু থেকে হাইড্রোজেন বন্ড ভাঙা শুরু হবে। যে এনজাইম হাইড্রোজেন বন্ড গুলা ভাঙতে সাহায্য করবে, সেই এনজাইম গুলাকে বলা হয় কি? হেলিকেস এনজাইম। সেই এনজাইম গুলাকে কি বলা হয়? হেলিকেস এনজাইম। তাহলে রেপ্লিকেশনের সময় মাতৃ ডিএনএর হাইড্রোজেন বন্ড সেগুলা ভাঙতে সাহায্য করে যে এনজাইম, তার নাম কি? হেলিকেস এনজাইম। এই হেলিকেস এনজাইম যখন তোমার ডিএনএর হাইড্রোজেন বন্ড গুলাকে ভেঙে ফেলবে, তখন এরকম অবস্থার সৃষ্টি হবে। কি হবে? বন্ড হতে না পেরে এক একজন এক এক দিকে পড়ে আছে। বন্ড না হওয়া মানে একদিকে অ্যাডেনিন, আরেকদিকে থাইমিন, একদিকে গুয়ানিন, আরেকদিকে সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, এরকম হয়ে ওয়েট করতেছে। কারণ কি? তুমি এখন তাদের মধ্যকার হাইড্রোজেন বন্ড ভেঙে দিছো। তাহলে হাইড্রোজেন বন্ড ভাঙার পরে এটাকে একটা ওয়াই এর মতো মনে হচ্ছে না? ওয়াই এর মতো এই সূত্রকে বলা হয়
রেপ্লিকেশন ফর্ক। তাহলে রেপ্লিকেশন ফর্ক যেটা, সেটা দেখতে ইংরেজি কোন বর্ণের মতো? রেপ্লিকেশন ফর্ক দেখতে ইংরেজি কোন বর্ণের মতো? ওয়াই বর্ণের মতো। তাহলে রেপ্লিকেশন ফর্কটা সৃষ্টি করতে কোন এনজাইম সাহায্য করে? হেলিকেস এনজাইম সাহায্য করে। এবার দেখো, এই যে যারাদের তোমার অ্যাডেনিন এবং থায়ামিন, অ্যাডেনিন এবং থায়ামিন পরস্পরের প্রতি একটা আকর্ষণ ফিল করবে, এরা আবার একসাথে হয়ে যাওয়ার চেষ্টা করবে, এরা আবার একসাথে হয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে আবার এই যে তোমার এই যে এরকম হয়েছে, এটা তোমার কি হয়ে যাওয়ার চেষ্টা করবে, এরকম আবার কি হয়ে যাওয়ার জন্য, এই কুণ্ডলী পাকায় যাওয়ার জন্য চেষ্টা করবে। এই কুণ্ডলী পাকাইতে যাতে না পারে, সেক্ষেত্রে যে এনজাইম ভূমিকা রাখে তার নাম হলো টফো আইসোমারেজ। টফো আইসোমারেজ কোনো মতেই তাদেরকে কি হতে দেয় না, টফো আইসোমারেজ কোনো মতে তাদেরকে সূত্রক দুটিকে আগের আগের মতো হয়ে কুণ্ডলী করতে দেয় না। ঠিক আছে, যদি আদিকোষ হয়, যদি আদিকোষ হয় তাহলে হলো তোমার গাইরেস এনজাইম হলো এই কাজটা করে, এগুলো হলো প্রকৃত কোষে। আর আদিকোষ যদি বলি আমরা, আদিকোষ যদি বলি, আদিকোষে হলো তোমার, আদিকোষে তোমার কোন এনজাইম? গাইরেস এনজাইম হলো, আদিকোষে হলো কোন এনজাইম? গাইরেস এনজাইম হলো তোমার এই কাজটা করে, মনে থাকবে। এখন আসি আমরা এদের এই যে যেই জায়গায় তোমার হাইড্রোজেন বন্ডগুলা ভেঙে গেছে, হাইড্রোজেন বন্ডগুলা বিভিন্ন জায়গায় হাইড্রোজেন বন্ড ভেঙে গেছে না, এই যে হাইড্রোজেন বন্ডগুলা এরা তো ভেঙে পৃথক হয়ে আছে। তো পৃথক থাকা অবস্থায়ও যাতে বন্ড দূরে দূরে থাকলেও যাতে বন্ড হতে না পারে, পৃথক থাকার পরেও যাতে দূরে দূরে আছে কিন্তু তারা বন্ড তৈরি করতে চাচ্ছে, যাতে দূরে থেকেও বন্ড তৈরি করতে না পারে, তখন যে এনজাইমটা ভূমিকা রাখে সেটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সেটার নাম কি? এসএসভিপি। তাহলে খেয়াল করো, এসএসভিপির কাজ কি? সেটা হলো হাইড্রোজেন বন্ড ফরমেশন হতে দিবে না। আর টপো আইসোমারেজের কাজ কি? তারা যাতে কুণ্ডলী পাকতে না পারে, এটা হলো প্রকৃত কোষে। আর আদি কোষে কুণ্ডলী পাকতে দেয় না কোন এনজাইম? গাইরেস এনজাইম। এই তিনটা কথা বুঝছো কিনা? যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমরা পরের অংশে যাই। এটা কিন্তু কঠিন না, সহজভাবে মনে রাখবা। তাহলে হাইড্রোজেন বন্ড ফরমেশন হতে দেয় না সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, কুণ্ডলী হতে দিচ্ছে না কে? কুণ্ডলী হতে দিচ্ছে না টপো আইসোমারেজ। টপো আইসোমারেজের কাজটা কে করে? গাইরেস করে। কোথায়? আদি কোষের ক্ষেত্রে। এবার আসি আমরা ডিএনএ পলিমারেজ। বলছিলাম প্রধান এনজাইমটার নাম হলো ডিএনএ পলিমারেজ। আমরা জানি দুইটা স্ট্র্যান্ড যখন হয়, যেমন এটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, এটা হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম। বলা হয় ডিএনএ তে হলো তোমার, ডিএনএ হলো সবসময় যে স্ট্র্যান্ডটা থেকে, অর্থাৎ যেটা অর্ধ সংরক্ষণশীল না, অর্ধ সংরক্ষণশীলে যেটা হলো মাতৃ স্ট্র্যান্ড থাকবে, সেটা সবসময় 5 to 3 মুখী হবে। অর্থাৎ আমি লাল কালার করে দিচ্ছি, লাল কালারটা হলো, লাল কালারটাই হলো আমাদের যেটা থেকে আমরা ডিএনএ এর রেপ্লিকেশন করব। তাহলে ডিএনএ রেপ্লিকেশন সবসময় কোন স্ট্র্যান্ড টু কোন স্ট্র্যান্ড মুখী হয়? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যে স্ট্র্যান্ডটা, সেটা হলো আমাদের মূল রেপ্লিকেশনের জন্য মূল যে ছাঁচটা, সেটাই বা স্ট্র্যান্ড যেটা সেটাই। তাহলে যেহেতু 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে এই 3 প্রাইম প্রান্তে একটা এনজাইম যুক্ত হবে, সেই এনজাইমের নাম কি? 3 প্রাইম প্রান্তে একটা এনজাইম যুক্ত হচ্ছে, তার নাম কি? তো পারার কথা বলে তো দিলাম অলরেডি, ডিএনএ পলিমারেজ। এটার নাম কি? ডিএনএ পলিমারেজ। এখন 3 প্রাইম প্রান্তে ডিএনএ পলিমারেজ যুক্ত হয়ে কাজ কি? নামের মধ্যে দেখো পলিমার একটা শব্দ আছে, পলিমার মানে, পলিমার মানে কি অনেক বড় হলো কি তৈরি করবে? শিকল তৈরি করবে। তো ডিএনএ পলিমারেজটা শিকল তৈরি করে কিভাবে? সেটা হলো তোমার এই যে যেটা 3 প্রাইম প্রান্ত আছে, এখানে তোমার একটা আরএনএ প্রাইমার যুক্ত হয়। 3 প্রাইম প্রান্তে একটা আরএনএ প্রাইমার যুক্ত হয়। তাহলে আরএনএ প্রাইমার পরীক্ষায় মনে রাখবে, আরএনএ প্রাইমার কত নাম্বার প্রান্তে যুক্ত হয়? 3 নাম্বার প্রান্তে যুক্ত হয়। 3 প্রাইম প্রান্তে যুক্ত হয় আরএনএ পলিমার।
আরএনএ প্রাইমার, আর হলো ডিএনএ পলিমারেজ, এটাও তোমার যুক্ত হয় 3 প্রাইম প্রান্তে। এই আরএনএ প্রাইমারকে ইউজ করে একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড সৃষ্টি করে, পরে ওই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা তোমার মাতৃ ডিএনএ সহ পৃথক হয়ে যায়। ওদিকে আমি আর যাচ্ছি না, জটিল করতেছি না, আমি সহজে রাখবো। দেখো এখানে দুইটা স্ট্র্যান্ড পাইছি, একটা লাল কালারের স্ট্র্যান্ড পাইছি, একটা হলো কালো কালারের। লালটা হলো আমি রাখলাম নিরবিচ্ছিন্ন, আর কালোটা দেখো, কালো যেটা আছে সেটাকে আমি বিচ্ছিন্ন করে দিলাম। একটা জায়গায় দেখো তারে আমি কি করে দিলাম, বিচ্ছিন্ন করে দিলাম, গুয়ানিনকে গায়েব করে দিলাম। তাহলে তুমি কি মনে হচ্ছে এই জায়গায় একটা সূত্রক হলো নিরবিচ্ছিন্ন, একটা সূত্রক তাহলে কি হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে কোন সূত্রকটা নিরবিচ্ছিন্ন থাকবে, যেটা থেকে, যেটা হলো 5 প্রাইম টু 3 প্রাইম, সেটাই হলো নিরবিচ্ছিন্ন থাকে, সেই সূত্রকটার নাম হয় লিডিং সূত্র। সেই সূত্রকটার নাম কি, লিডিং সূত্র। তাহলে যে সূত্রকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই সূত্রকটার নাম কি, লেগিং সূত্র। সেই সূত্রটার নাম কি, লেগিং সূত্র। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন সূত্রক থেকে, প্রশ্ন যদি আসে। ডিএনএ ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে লিডিং থেকে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে তাহলে কোত্থেকে, লিডিং সূত্র থেকে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। আচ্ছা, এখন চলে যাই, এই যে তোমার যে জায়গাটা ভাঙা, আমি এখানে তোমাদের একটু দেখাই দিই। 3 প্রাইম প্রান্তের পরে দেখো, 3 প্রাইম প্রান্তের পরে ডিএনএ পলিমারেজ যুক্ত হওয়ার কারণে এই ডিএনএ সূত্রকটা বড় হচ্ছে, এখানে একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড সৃষ্টি হচ্ছে। এই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের মধ্যে এবং ডিএনএ মাতৃসূত্রকের মধ্যে কি হচ্ছে, বন্ড তৈরি হচ্ছে। দেখো এটা হলো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, এই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড এবং মাতৃ ডিএনএ এইটাই হলো অপত্য ডিএনএ। এটা পরবর্তীতে কিসে পরিণত হবে, এই জায়গাটায় পরবর্তীতে অপত্য ডিএনএ সৃষ্টি হবে। এখন এই অপত্য ডিএনএ কেমনে সৃষ্টি হচ্ছে এটা তোমার আর জানার দরকার নাই, শুধু মনে রাখো ওই বাইরের যে অংশটুকু অপত্য ডিএনএ, ঠিক আছে। এখন খেয়াল করো, তাহলে অপত্য ডিএনএ যখন আলাদা হয়ে যাবে, মাতৃ ডিএনএ থেকে যখন অপত্য ডিএনএ আলাদা হয়ে যাবে, এই ডিএনএটা তার আগের অবস্থায় যাওয়ার চেষ্টা করবে না, এই ডিএনএটা তার আগের অবস্থায় যাওয়ার চেষ্টা করবে কিনা, এই ডিএনএটা তার আগের অবস্থায় যাওয়ার চেষ্টা করবে, কারণ মাতৃ ডিএনএর কাজ ছিল একটা অপত্য ডিএনএ সৃষ্টি করা। আমি এদিকে লিখে ফেলছি অপত্য ডিএনএ সৃষ্টি হয়ে গেছে, প্রসিডিওর আমার দরকার নাই, আমার এবার মাতৃ ডিএনএটাকে তার আগের রূপে ফিরে যাইতে হবে। এখন আগের রূপে ফিরে যাইতে হলে সমস্যা হচ্ছে এই জায়গায় তার মাতৃ ডিএনএ তে যেটা ছিল সেটা এখন আর নাই। অর্থাৎ কি সৃষ্টি হয়েছে, একটা অভাব সৃষ্টি হয়েছে না, একটা জায়গায় অভাব সৃষ্টি হয়েছে না, কারণ এখানে তোমার একটা জায়গায় বন্ড ভেঙে গেছে। এই বন্ডটা ফিল আপ করে, এই এই যে জায়গাটা এখানের, এই জায়গার অভাবটা ফিল আপ করে একটা এনজাইম, যে এনজাইমের নাম কি, লাইগেস এনজাইম। লাইগেস এনজাইম। অনেক সময় কি হয়, কোনো রাস্তা ভেঙে গেলে সেই জায়গায় বালি ফেলে দেয় না, যাতে রাস্তাটা হলো তোমার পুরোটাই দেখা যাচ্ছে হলো কিসের, পিচের, কিন্তু ওখানে দেখা যাচ্ছে ইট বা বালি বসাই দিছে যাতে দুর্ঘটনা না ঘটে। এই ক্ষেত্রে হলো তোমার মাতৃ ডিএনএর এই অভাব পূরণের জন্য কারে দিয়ে কাজ চালানো হয়, লাইগেস এনজাইম দিয়ে কাজ চালানো হয়, ঠিক আছে। এই যে লাইগেস এনজাইম দিয়ে এই জায়গায় কাজ চালানো হয়, তো মানে কি এই জায়গায় একটা অভাব হয়েছিল না, সে অভাব অভাব হওয়া জায়গাটাকে বলা হয় ওকাজাকি খণ্ড। তাহলে ওকাজাকি খণ্ডের ওই জায়গার অভাবটা ফিল আপ করে কে, ওকাজাকি খণ্ডের এই অভাবটা ফিল আপ করে কোন এনজাইম, লাইগেস এনজাইম। পরবর্তীতে কি হয়, যেহেতু অপত্য ডিএনএ সৃষ্টি হয়েছে তখন টপোআইসোমারেস এবং সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের ফাংশন নিষ্ক্রিয় হয়ে যায়। নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সাথে সাথে মাতৃ ডিএনএ আবার তার পূর্বের অবস্থায় কি হয়, ফিরে আসে। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্নগুলা কি কি হবে, প্রশ্নগুলা হবে যে হাইড্রোজেন মাতৃ ডিএনএর হাইড্রোজেন বন্ড ভাঙে কোন এনজাইম, মাতৃ ডিএনএর হাইড্রোজেন বন্ড ভাঙে যে এনজাইম তার নাম হলো হেলিকেজ, এবং মাতৃ ডিএনএ হাইড্রোজেন বন্ড ভাঙার পরে ওয়াই আকৃতির যে গঠনটা সৃষ্টি হয় তার নাম কি, রেপ্লিকেশন ফর্ক। স্ট্র্যান্ডটাকে প্রকৃত কোষের ক্ষেত্রে কুণ্ডলী হতে দেয় না আবার কে, টপোআইসোমারেস, আর আদি কোষের ক্ষেত্রে কে, গাইরেস। হাইড্রোজেন বন্ড গুলা দূরে হলেও সৃষ্টি হতে দিচ্ছে না কে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ডিএনএ রেপ্লিকেশন হয় কোন স্ট্র্যান্ডে, 5 প্রাইম টু 3 প্রাইম।
ডিএনএ পলিমারেজ এনজাইম কোন প্রান্তে যুক্ত হয়? 3 প্রাইম প্রান্তে। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 3 বলে এটাকে। আর হলো 3 প্রাইম প্রান্তে আরেকটা জিনিস যুক্ত হয়, সেটা হলো আরএনএ প্রাইমার। যে সূত্রকটা নিরবিচ্ছিন্ন থাকা অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হলো লিডিং সূত্র। যেটা বিচ্ছিন্ন হয়ে যায় সেটা হলো লেগিং সূত্র। বুঝা গেছে জিনিসটা? ওকাজাকি খণ্ডের এই জায়গায় অভাব পূরণ করে কে? লাইগেজ এনজাইম। এতটুকু আশা করি সবাই পারবা। প্রশ্নগুলা কি কি বলছি মনে থাকবে। কারো যদি মনে হয় বই পড়ে আমি কি পড়তেছি আমি নিজেও জানতেছি না, তাহলে এই প্রশ্নগুলা মনে রাখলে হয়ে যাবে। এবার আসি আমরা ডিএনএ এর প্রুফ রিডিং। এখন আসি ডিএনএ প্রুফ রিডিং জিনিসটা কি। ডিএনএ প্রুফ রিডিং হলো তুমি তোমার ডিএনএ তে যদি তোমার কি হয়, কোনো কারণে ভুল হয়ে যায়, অর্থাৎ অ্যাডেনিনের সাথে থিয়ামিন যুক্ত হবে, তা না হয়ে অ্যাডেনিনের সাথে সাইটোসিন যুক্ত হয়ে গেল, এটাকে বলা হয় ডিএনএ মিসম্যাচ। ডিএনএ মিসম্যাচ, এই ডিএনএ মিসম্যাচ কিন্তু আমাদের বডি অটোমেটিক্যালি কারেক্ট করে ফেলতে পারে। এই যে কারেক্ট করে ফেলে, এটাকে বলা হয় ডিএনএ প্রুফ রিডিং। আমরা যেমন কোনো কিছু লিখে যদি ভুল হয়, সেটা আবার কি করি? এডিট করি না? আমাদের বডিতেও কি হয়? এডিটিং হয়। এই এডিটিংটাকে বলা হয় ডিএনএ প্রুফ রিডিং। এখন এই এডিটিং যদি শেষ পর্যন্ত ঠিকঠাক মতো না হয়, এডিট করা না যায়, তখন যেটা হয়, একটা ক্যান্সার হতে পারে, চর্মরোগ হতে পারে, স্কিনে ক্যান্সার হতে পারে। যেমন কোলন ক্যান্সার, লিখে রাখো ডিএনএ মিসম্যাচের ফলাফল কতটা ভয়ঙ্কর হয় দেখো। কোলন ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, তারপর হলো তোমার জেরোডার্মা পিগমেন্টোসা হতে পারে। এটা হলো স্কিনের একটা ডিজিজ, পিগমেন্টোসা। মনে থাকবে। ডিএনএ রেপ্লিকেশনে বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহৃত হয়, তাই না? টপওয়াইসোমারেজ, হেলিকেজ, পলিমারেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, লাইগেজ, প্রাইমেজ। এই এনজাইমগুলোর কাজ তোমাদের অলরেডি বলেও দিলাম, আরেকবার বই থেকে দেখে নিবা, মনে থাকবে। এবার আসি আমরা ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে যেটা এমআরএনএ আসার প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। আমার মনে হয় রেপ্লিকেশন আর কঠিন লাগার কথা না। যেটুকু কঠিন লাগার কথা বা যেটুকু দরকার নাই সেটা আমি সুন্দর করে বাদ দিয়ে দিছি, তোমার জন্য কষ্ট হওয়ার কথা না। এখন আসি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে এমআরএনএ আসার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই যে ট্রান্সক্রিপশনটা মূলত কোথায় হয়? ট্রান্সক্রিপশনটা মূলত নিউক্লিয়াসের ক্রোমোজোমে হয়। এই যে ট্রান্সক্রিপশন, এখানে হলো ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ সৃষ্টি হবে। এখানে 3টা ধাপ আছে। ট্রান্সক্রিপশন হলো সবচেয়ে মজার, খুব বেশি কিছু জানতে হবে না, আবার কম কিছু জানতে হবে না, তবে মজার। ট্রান্সক্রিপশনের 3টা ধাপ আছে। সূচনা ধাপ, একটা হলো বর্ধিতকরণ ধাপ, তারপর হলো সমাপ্তিকরণ ধাপ। 3টা ধাপ আছে। সূচনা ধাপ মানে শুরু হলো হুবহু রেপ্লিকেশনের মতো কি হয়? হাইড্রোজেন বন্ড গুলা ভেঙে যাবে। কোন এনজাইম দিয়ে ভাঙে? এটা তো আর আমরা জানি, হেলিকেজ এনজাইম দিয়ে ভাঙবে। ভাঙার পরে কি হয় তোমার? আহ দুইটা একসাথে 2টা পাক খুলে যায়। একটা পাকে কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া। 10 জোড়া নিউক্লিওটাইড মানে 10 জোড়া বেস পেয়ার। ঠিক একইভাবে 10 জোড়া, তাহলে 10টা বেস পেয়ার। তাহলে খেয়াল করো, টোটাল নিউক্লিওটাইড যদি টোটাল 2টা পাক যদি খুলে যায়, একটা পাকে হলো 10টা বেস পেয়ার থাকে, তাহলে 2টা পাক যদি একসাথে খুলে যায় তাহলে কয়টা বেস পেয়ার খুলে যাচ্ছে? 20টা বেস পেয়ার খুলে যায়। তাহলে ট্রান্সক্রিপশনের শুরুতে কতটি বেস পেয়ার একসাথে খুলে? 20টি বেস পেয়ার একসাথে খুলে যায়। এরপরে কি হয়? 3 প্রাইম প্রান্তে, মনে রাখবা ট্রান্সক্রিপশন হয় কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে? 5 প্রাইম থেকে 3 প্রান্তের দিকে। 3 প্রান্তে একটা উপাদান যুক্ত হয় যেটাকে বলা হয় প্রমোটার। এই প্রমোটার জিনিসটা কি? যেমন
প্রমোটার জিনিসটা হলো প্রকৃত কোষের ক্ষেত্রে হলো থিয়ামিন এবং এডেনিন, থিয়ামিন এবং এডেনিন। অর্থাৎ ট্রান্সক্রিপশনের এই যে 3' প্রান্তে, আমরা একটু আগে ছবি আঁকছিলাম না, 3' প্রান্তটার দিকে খেয়াল করো, 3' প্রান্তে প্রমোটারটা যুক্ত হবে। এই যে প্রমোটার যুক্ত হয় সেটা হলো থিয়ামিন এবং এডেনিনের সংযুক্ত একটা জিনিস, এটাকে বলা হয় টিএ। এটারে কি বলা হয়? টিএ বক্স। টাটা বক্স পড়িও না আবার, এটা টিএ বক্স, খেয়াল করিও, এটা কিন্তু টাটা বক্স না, টিএ বক্স। আর হলো এটা হলো প্রকৃত কোষে থাকে, আর আদি কোষে হলো এটা হলো টিএ অ্যাটি বক্স। টিএ অ্যাটি বক্স, এটা হলো আদি কোষের ক্ষেত্রে প্রমোটর। তো ট্রান্সক্রিপশনে কোনো প্রাইমার লাগে না, এই বক্স দুইটা দিয়েই হলো তোমার ট্রান্সক্রিপশন হয়ে যাবে। এখন আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই, শুধু সূচনা থেকে এতটুকু জানবা। এবার আসি আমরা বর্ধিতকরণ। বর্ধিতকরণ মানে কি? 3' প্রান্তে যে মাতৃ ডিএনএটা ছিল, সে মাতৃ ডিএনএ অংশটা কি হলো? বর্ধিত হলো। এই বর্ধিত অংশটুকুকে বলা হয় প্রি এমআরএনএ। এই বর্ধিত অংশটুকুকে কি বলা হয়? প্রি এমআরএনএ। তাহলে শুধু একটা জিনিস তোমার জানতে হবে, এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিত করতে কোন এনজাইম লাগে? তার নাম হলো আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ কত নাম্বার প্রান্তে যুক্ত হবে? আরএনএ পলিমারেজ কত নাম্বার প্রান্তে যুক্ত হবে? 3' প্রান্তে যুক্ত হবে। এখন আসি, এই 3' প্রান্তে আরএনএ পলিমারেজ যুক্ত হওয়ার কারণে যে একটা বর্ধিত অংশ পাওয়া যায়, এখানে যেহেতু প্রাইমার আসে নাই, শুধু একটা সূত্র কি বর্ধিত হচ্ছে, এই বর্ধিত সূত্রটাকে বলা হয় প্রি এমআরএনএ। প্রি এমআরএনএ তাহলে দেখো একটা ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝে যাবা, এই অংশটুকু হলো প্রি এমআরএনএ। বুঝা গেছে জিনিসটা? এই প্রি এমআরএনএ যেটা, এই প্রি এমআরএনএ থেকে আমাদের প্রি এমআরএনএ হলো বর্ধিতকরণ স্টেজ, শুধু এতটুকু মনে রাখলে হবে। এবার যেটা জানতে হবে সেটা হলো সমাপ্তি। সমাপ্তি মানে কি? 3 নাম্বার স্টেজের নাম হলো সমাপ্তি। সমাপ্তি মানে হলো এই প্রি এমআরএনএটা, এই এতটুকু অংশটা মাতৃ ডিএনএ থেকে কি করতে হবে? আলাদা করতে হবে। এই মাতৃ ডিএনএ থেকে কি করতে হবে? আলাদা করতে হবে, এটাকে বলা হয় সমাপ্তিকরণ। এখন প্রি এমআরএনএ যখন পাওয়া যাবে, প্রথমে খেয়াল করো, আমরা এই যে যেটা আঁকতেছি এটা হলো প্রি এমআরএনএ। এটাকে প্রি এমআরএনএ কেন বলা হয়? প্রি এমআরএনএ কেন বলা হচ্ছে? কারণ এটা পুরাটা এমআরএনএ হিসেবে কাজ করবে না, পুরাটা এমআরএনএ হিসেবে কাজ করবে না। যেমন এটা হলো প্রি এমআরএনএ, এটা হলো কি? প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএ প্রায় 50 থেকে 150টি নিউক্লিওটাইড থাকে, ঠিক আছে? এই 50 থেকে 150টি নিউক্লিওটাইড আমার পুরোটা প্রি এমআরএনএ, কিন্তু এই প্রি এমআরএনএ পুরাটুকু আমার দরকার নাই। পুরোটা আমার কি করবে না, যে এমআরএনএ থেকে পরবর্তীতে কি হয় আমরা কি জানি? এমআরএনএ থেকে পরবর্তীতে কি হয়? প্রোটিন সংশ্লেষণ হবে, তাই না? তো পুরা পুরা এই প্রি এমআরএনএ থেকে কিন্তু প্রোটিন সংশ্লেষণ হয় না। দেখা যাচ্ছে এই অংশটুকু থেকে এতটুকু অংশ পর্যন্ত দেখা যাচ্ছে, এতটুকু অংশের যে জিনের সিকোয়েন্স, সেটা থেকে দেখা যাচ্ছে প্রোটিন সংশ্লেষণ হতে পারবে। তাহলে কতটুকু অংশ বাদ দিবে বলতো? কোন অংশটুকু বাদ যাবে? এই অংশটুকু, প্রি এমআরএনএ থেকে এই অংশটুকু, ব্লু কালারের অংশটুকু কি হবে? বাদ যাবে। অর্থাৎ প্রি এমআরএনএ এর মধ্যে দুইটা অংশ আছে, একটা থেকে প্রোটিন সংশ্লেষণ হয়, একটা থেকে প্রোটিন সংশ্লেষণ হয় না। মনে থাকবে জিনিসটা? প্রি এমআরএনএ তাহলে কয় ধরনের অংশ থাকে? 2 ধরনের, একটা থেকে প্রোটিন সংশ্লেষণ হয়, একটা থেকে প্রোটিন সংশ্লেষণ হয় না। প্রোটিন সংশ্লেষণ হয় না যেসব জায়গা, সেই সব জায়গাকে কি বলে? কে বলতে পারবা? আমি একটু ক্লু দিয়ে দিই, দুইটা অপশন আছে, একটা হলো ইন্ট্রন্স আর একটা হলো এক্সন্স। এটার নাম হলো ইন্ট্রন্স। তাহলে ব্লু কালারের যে জায়গাটা দেখতেছো প্রি এমআরএনএ এর, ব্লু কালারের জায়গাটুকুকে বলা হয় ইন্ট্রন্স। এই ইন্ট্রন্স জায়গাটা হলো তোমার প্রোটিন সংশ্লেষণ করে না। এই যে রেড কালারের যে জায়গাটা দেখছো এটা হলো এক্সন্স। এক্সন্সটা হলো তোমার প্রোটিন সংশ্লেষণ করে। তো এই এক্সন অংশটাকেই, এই এক্সন অংশটাই মূলত প্রকৃত এমআরএনএ। তাহলে প্রকৃত এমআরএনএ, প্রি এমআরএনএ থেকে এমআরএনএ পাওয়ার জন্য তাহলে কি করতে হচ্ছে? কিছু অংশ কেটে ফেলে দিতে হচ্ছে।
এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্প্লাইসিং। এটাকে কি বলা হয়? স্প্লাইসিং। এই যে কেটে ফেলাকে কি বলা হয়? স্প্লাইসিং বলা হয়। এই যে স্প্লাইসিং করে, স্প্লাইসিং এর জন্য যে এনজাইমটা ব্যবহৃত হয় তার নাম কি? এনজাইম না, আসলে এটা অনেকগুলো এনজাইমের সমষ্টি বলা যেতে পারে, স্প্লায়োসোম। স্প্লাইসিং এ সাহায্য করে যেটা, সেটার নাম কি? স্প্লায়োসোম। মনে থাকবে জিনিসটা। তাহলে এই যে ইন্ট্রন যেটা যেটা তোমার কেটে আমরা বাইরে যেটা আলাদা করে ফেলা হয়, বাইরে বাদ যায়, এই ইন্ট্রন্সটা কোনো কোনো প্রি অ্যামাইনোতে একটা ইন্ট্রন্স হলে হয়, অর্থাৎ একটা অংশ কেটে ফেলে দিলে হয়। কোনো কোনো প্রি অ্যামাইনো থেকে 60টা ইন্ট্রন্স ফেলে দিতে হয়, অর্থাৎ একটা প্রি অ্যামাইনোতে 1 থেকে 60টা ইন্ট্রন্স থাকতে পারে। একটা প্রি অ্যামাইনোতে কতটি ইন্ট্রন্স থাকতে পারে? 1 থেকে 60টা ইন্ট্রন্স থাকতে পারে। তাহলে তাহলে মনে থাকবে জিনিসটা, প্রি অ্যামাইনো থেকে অ্যামাইনো পাওয়ার ব্যাপারটা। পরীক্ষা এখানে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো ইন্ট্রন্স কি আর এক্সন কি। ইন্ট্রন্স হলো সেই জিনিস যেটা থেকে তোমার কি হয় না? প্রোটিন সংশ্লেষণ হয় না। এক্সন হলো সেই জায়গা যেটা থেকে প্রোটিন সংশ্লেষণ হয়, অর্থাৎ এই অংশটাই হলো প্রকৃত এমআরএনএ। এবার আসি আমরা ট্রান্সক্রিপশন। এতটুকু তো পড়লাম। রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কি জানি আমরা? রিভার্স ট্রান্সক্রিপশন অনেকেই জানার কথা, আমি অনেককে পড়াইছি এটা। রিভার্স ট্রান্সক্রিপশন মানে হলো আরএনএ থেকে ডিএনএ হওয়া। যেমন এইচআইভি ভাইরাসে কয়টা আরএনএ থাকে বলো? এইচআইভি ভাইরাসে 2টা আরএনএ সূত্রক থাকে। কয়টা থাকে? 2টা আরএনএ থাকে। এই 2টা আরএনএ যখন মিলে ডিএনএ তৈরি করে, 2টা আরএনএ যখন মিলে কি তৈরি করে? ডিএনএ তৈরি করে, তখন সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এই ক্ষেত্রে ভূমিকা রাখে যে এনজাইমটা, সেটার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। সেটার নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম হলো রিভার্স ট্রান্সক্রিপশনে সাহায্য করে। তাহলে একটা রিট্রোভাইরাস যাদের হলে রিভার্স ট্রান্সক্রিপশন হয় তাদেরকে বলা হয় রিট্রোভাইরাস। একটা রিট্রোভাইরাসের উদাহরণ বলো তো? এইচআইভি। করোনা ভাইরাসে পিসিআর টেস্ট করা হয় এই রিট্রোভাইরাল পদ্ধতিতে। পিসিআর টেস্ট করে পজিটিভ নাকি নেগেটিভ এটা দেখা হয়। আচ্ছা, একটা ট্রান্সক্রিপশন হতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। ইকোলাই ব্যাকটেরিয়ার যাদের হলো 1000 নিউক্লিওটাইড আছে, এদের ক্ষেত্রে তোমার ট্রান্সক্রিপশন হতে সময় লাগে মাত্র কি? 1 সেকেন্ড। আরটি পিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেস পিসিআর বলা হয়। আরটি পিসিআর নাম শুনছো না? আজকে ফুল ফর্ম জেনে গেলা যারা জানতা না। আরটি পিসিআর আগে অনেকেই জানতো না, আজকে তো নিশ্চয়ই জানছো এটা, রিভার্স ট্রান্সক্রিপ্টেস পিসিআর। তাহলে কোন এনজাইমটা মনে থাকবে? এখন আসি আমরা ট্রান্সলেশন। ট্রান্সলেশন জিনিসটা খেয়াল রাখো। ট্রান্সলেশন জিনিসটা কি? এই যে ট্রান্সলেশন অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। এমআরএনএ থেকে কি তৈরি হওয়াকে? প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। এই ট্রান্সলেশনের ডিটেলস কিছুই পড়া লাগবে না। ট্রান্সলেশনে তোমার যে প্রয়োজনীয় উপাদান, প্রক্রিয়া কিছুই পড়া লাগবে না। ট্রান্সলেশন হচ্ছে সবচেয়ে ইজি জায়গা। শুধু ট্রান্সলেশন থেকে একটা জিনিস মনে রাখবা, ট্রান্সলেশন থেকে যে প্রোটিনটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়। তাহলে কি আমরা ট্রান্সলেশন থেকে কিছুই পড়বো না? ট্রান্সলেশন থেকে তেমন কিছুই পড়া লাগে না। শুধু কয়েকটা লাইন আমি লিখে দিচ্ছি, সেই কয়টা লাইন যদি লিখো তাহলে ট্রান্সলেশন প্রসিডিউর তোমার দরকার নেই। যেমন যে টিআরএনএ,
তোমার হলো ট্রান্সলেশনটা শুরু হয় কিন্তু টিআরএনএ থেকে, মনে আছে? টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড পাঠাবে, এমআরএনএ তে যাবে, এমআরএনএ সেই সংকেত অনুযায়ী আরআরএনএ কে পাঠাবে, আরআরএনএ তারপর কি হবে, প্রোটিন সংশ্লেষণ করবে। অর্থাৎ টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, হ্যাঁ, এই তিনটা জিনিস কিন্তু একই সাথে সংশ্লিষ্ট হলো কিসের জন্য? ট্রান্সলেশনের জন্য। তাহলে আমরা লিখে ফেলি ট্রান্সলেশনের জন্য কয়টি আরএনএ একসাথে ভূমিকা রাখে? তিনটি। কি কি? টিআরএনএ, এমআরএনএ এবং আরআরএনএ। লিখতেছো তোমরা আশা করি। তো এই টিআরএনএ তে কি থাকে? অ্যান্টিকোডন থাকে। আর কোডন কোথায় থাকে? এমআরএনএ তে। এখন আসি, এই অ্যামিনো অ্যাসিড কতটা অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে? 20টা অ্যামিনো অ্যাসিড। এই 20টা অ্যামিনো অ্যাসিডের কয়টি কোডন থাকে? 61 প্রকারের কোডন থাকে। 20টি অ্যামিনো অ্যাসিড, 61 প্রকারের কোডন থাকে। 64 হওয়ার কথা ছিল, 3টা হয় না কেন? ওই 3টাকে স্টপ কোডন বলা হয়। তাহলে স্টপ কোডন কি কি হওয়ার কথা ছিল? যে তিনটাকে কোডন বলা হয় না, 20টা অ্যামিনো অ্যাসিড থেকে 64টা কোডন পাওয়ার কথা, 3টাকে কোডন হিসেবে ধরা হয় না, এই 3টাকে স্টপ কোডন বলা হয়। তাহলে স্টপ কোডন কয়টি? 3টি। কি কি? ওয়া, ওয়াগ, ওগা। ঠিক আছে, এই 3টা হলো স্টপ কোডন। তার মানে নিশ্চয়ই স্টার্ট কোডন আছে। স্টার্ট কোডন কি? স্টার্ট কোডন হলো এইউজি। স্টার্ট কোডন কি? স্টার্ট কোডনটাও লিখে ফেলো। স্টার্ট কোডন হলো এইউজি। এইউজি কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে বলো তো? স্টার্ট কোডন কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে? মিথিওনিন। মিথিওনিনকে নির্দেশ করে হলো স্টার্ট কোডন। তাহলে ভালো করে খেয়াল করো, মিথিওনিনকে তোমরা কি বলতেছো? স্টার্ট। স্টার্ট মানে কি? স্টার্ট মানে কি? শুরু। তাহলে টিআরএনএ, এই যে টিআরএনএ থেকে সংকেত আসা হতে প্রোটিন তৈরি হওয়া শুরু হওয়া, এই যে পুরা ট্রান্সলেশন প্রক্রিয়াটায় প্রথম কোন অ্যামাইনো অ্যাসিড শুরু করে? মিথিওনিন। এই মিথিওনিন, তাহলে মিথিওনিন শুরু করে না? শুরু মানে কি? ইনিশিয়েট। শুরু মানে কি? ইনিশিয়েট। তো যখন টিআরএনএ, এই টিআরএনএ হলো তোমার মিথিওনিনকে কি করে? তোমার টিআরএনএ যখন এই মিথিওনিন নিয়ে প্রথম রাইবোজোমে আসে, তখন সেই টিআরএনএটার নামও হয়ে যায় ইনিশিয়েটর টিআরএনএ। টিআরএনএ মিথিওনিন যেহেতু কি স্টার্ট কোডন, তাহলে এই যে টিআরএনএ মিথিওনিন নিয়ে আসতেছে, সেই মিথিওনিনের নামও হয়ে যাচ্ছে কি? ইনিশিয়েটর টিআরএনএ। তাহলে খেয়াল রাখবা যে ট্রান্সলেশনের শুরুতে, ট্রান্সলেশনে যে টিআরএনএটা তোমার মিথিওনিনকে নিয়ে আসবে, সেটাকে আমরা কি বলবো? ইনিশিয়েটর টিআরএনএ। এটা দিয়েই শুরু হয় তোমার প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন কিন্তু রাইবোজোমে সংশ্লেষণ হবে। প্রোটিন কিন্তু কোথায় সংশ্লেষণ হবে? রাইবোজোমে সংশ্লেষণ হবে। এখন এই টিআরএনএ তে অ্যামাইনো অ্যাসিড গুলার জন্য এক একটা কি থাকে? অ্যাক্টিভেটিং সাইট থাকে। আমরা এটা পড়ছিলাম নাকি? 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য অ্যাক্টিভেটিং সাইট থাকে। হ্যাঁ, ওই অ্যাক্টিভেটিং সাইটগুলোতে যখন অ্যামাইনো অ্যাসিড এসে বসবে, অ্যাক্টিভেটিং সাইটগুলো সেই অ্যামাইনো অ্যাসিডকে কোথায় পাঠাবে? এমআরএনএ তে। এমআরএনএ সেই সংকেতটা কোথায় নিবে? রাইবোজোমে নিবে। অর্থাৎ এমআরএনএ রাইবোজোমে যাওয়ার জন্য একটা ওয়ে থাকবে। যাওয়ার পরে এমআরএনএ রাইবোজোমে কি করবে? সংকেতটা পৌঁছানোর পরে সে অনুযায়ী প্রোটিন তৈরি হবে। একটু দাঁড়াও তো, কল আসছে। এখন আসি আমরা এমআরএনএ তে প্রোটিন সংশ্লেষণ হওয়া। তাহলে এটা গেল কি? আমাদের এই এমআরএনএ সংকেত নেওয়ার পরে কিন্তু রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করবে। তাহলে এগুলো আমার জানার কোনো দরকার নাই। আমার শুধু জানা দরকার কি? ইনিশিয়েটর টিআরএনএ কখন বলা হবে? যখন মিথিওনিন অ্যাসিড মিথিওনিনকে কি করবে? বহন করবে
আর মিথিওনিনটা হলো স্টার্ট কোডন AUG এর সম্পূরক বা AUG এর প্রতীক হিসেবে কাজ করে। তাহলে এটুকু খেয়াল রাখলে আমার এনাফ, ট্রান্সলেশনে আর কিছু দরকার নেই। এখন যেটা দরকার পড়ে সেটা হলো কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিক গুলার কাজ মনে রাখতে হবে খুব ভালো করে। অ্যান্টিবায়োটিকের কাজ কি? যেমন তোমার যদি বলি ক্লোরোমাইসিন, ক্লোরোমাইসিন হলো পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড যদি সৃষ্টি না হয় তাহলে পেপটাইড বন্ড যদি সৃষ্টি না হয় তাহলে তোমার কি হবে, অণুজীবগুলা রোগ ছড়াতে পারবে না এবং নিজেদের পরিমাণ বাড়াতে পারবে না। তাহলে পেপটাইড বন্ড সৃষ্টিতে বিঘ্ন সৃষ্টি করে বা পেপটাইড বন্ড সৃষ্টি করতে দেয় না, যেটা সেটা হলো ক্লোরোমাইসিন। এখন দেখো ইরিথ্রোমাইসিনের কাজ কি। ইরিথ্রোমাইসিন নাম শুনছো না? ইরিথ্রোমাইসিন হলো রাইবোজোমে এমআরএনএ যাতে যেতে না পারে। এমআরএনএ কোথায় যেতে না পারে? এমআরএনএ যাতে কোথায় যেতে না পারে? রাইবোজোমে যেতে না পারে। রাইবোজোমে না গেলে এমআরএনএ তোমার কি হবে না বলো তো? প্রোটিন সংশ্লেষণ হবে না। প্রোটিন সংশ্লেষণ না হওয়া মানে বাইরের মেমব্রেনটা তৈরি হবে না। তাহলে খেয়াল করো, প্রোটিন সংশ্লেষণ প্রতিরোধ করা বা পেপটাইড বন্ড প্রতিরোধ করাটাই হলো মূল লক্ষ্য, যাতে হলো তোমার কি অ্যান্টিবায়োটিক গুলা কি মূল লক্ষ্য। এবার দেখো এমআরএনএ এবং টিআরএনএ এর মধ্যে যদি সংযোগ বন্ধ করে দেওয়া যায় তাহলে তো তোমার প্রোটিন তৈরি হবে না, কারণ এই সংযোগটা বন্ধ করে দিলে তাও কি হবে না, প্রোটিন তৈরি হবে না। কোন এটা কোন অ্যান্টিবায়োটিক করে? নিওমাইসিন। ঠিক আছে। ট্রান্সলেশন শুরু হওয়ার পরপরই বন্ধ করে দেয়। ট্রান্সলেশন সূচনা লগ্নে ঝামেলা করে যে, তার নাম হলো স্ট্রেপ্টোমাইসিন। তার নাম কি? স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন ট্রান্সলেশনের সূচনা লগ্নেই তোমার ঝামেলা করে। আর রাইবোজোমে টিআরএনএ যদি রাইবোজোমে যেতে না পারে, অর্থাৎ টিআরএনএ রাইবোজোমের সাথে যদি যুক্ত হতে না পারে তাহলেও তোমার প্রোটিন সংশ্লেষণ হবে না। অর্থাৎ টিআরএনএ রাইবোজোমের সংযুক্তি পর্যায়ে ঝামেলা করে যে, তার নাম হলো টেট্রাসাইক্লিন। তার নাম কি? টেট্রাসাইক্লিন। মনে থাকবে। এখন ক্রোমোজোম, নিউক্লিয়াস, এই যে ক্রোমোজোম নিউক্লিয়াস কোনটাতে কি হয় এগুলা খেয়াল রাখবো। এখন ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন, এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় কি? সেন্ট্রাল ডগমা অফ লাইফ। সেন্ট্রাল ডগমা অফ লাইফ, সেন্ট্রাল ডগমা, এটা নামটা দিছেন কে? ফ্রান্সিস ক্রিক। তাহলে সেন্ট্রাল ডগমা অফ লাইফ তিনটা জিনিস নিয়ে একসাথে, একটা হলো রেপ্লিকেশন, একটা ট্রান্সক্রিপশন, একটা হলো ট্রান্সলেশন। ঠিক আছে। অনেক সময় দেখা যায় শুধু ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন নিয়েও সেন্ট্রাল ডগমা অফ লাইফ সাজানো হয়। সমস্যা নাই, বইয়ে থাকবে যে যদি দুইটা আনসার চাই তখন এইভাবে চাইবে যে কোনটা সেন্ট্রাল ডগমা অফ লাইফ, এরকম দিবে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন, এরকম অপশনে থাকবে। ঠিক আছে। এই সেন্ট্রাল ডগমা অফ লাইফ হলো বংশগতির মৌলিক নীতি, বংশগতিবিদ্যার মৌলিক নীতি। এই সেন্ট্রাল ডগমা অফ লাইফের প্রস্তাবক হলো ওয়াটসন। এটার প্রস্তাবক হলো ওয়াটসন এবং এটাকে তোমার চাক্রিক রূপ ধারণ করছে, চাক্রিক রূপ দেয়, এটাকে চাক্রিক রূপ দিছে কামনার। আর সেন্ট্রাল ডগমা অফ লাইফ এই কথাটা বলছেন ক্রিক। সেন্ট্রাল ডগমা অফ লাইফে তিনটা অংশ থাকে নরমালি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। যদি রেপ্লিকেশন না থাকে তাও এটাকে সেন্ট্রাল ডগমা অফ লাইফ বলা যাবে। এখন আসি জিন কি জিনিস। জিন জানি আমরা ডিএনএ ক্ষুদ্রাতি খণ্ডকে বলা হয়, যেটা হলো বৈশিষ্ট্য বহন করতে পারে, সেটাকে বলা হয় কি? জিন। এই যে জিনের কথা বলা হয়, জিনের বিভিন্ন একক আছে। জিনকে বিভিন্ন একক রূপে প্রকাশ করা হয়, যেমন র্যাকন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন। এই এই জায়গাটা স্টার চিহ্ন দাও। র্যাকন, মিউটন, সিস্ট্রন এবং রেপ্লিকন। এই চারটা জায়গার মধ্যে র্যাকন হলো রিকম্বিনেশনের একক। জিন রিকম্বিনেশনের একক হলো র্যাকন। জিন রিকম্বিনেশনের একক হলো কি? র্যাকন। মিউটন কি? মিউটন হলো জিন মিউটেশনের একক।
জিন মিউটেশনের একক হলো মিউটন। সিস্ট্রন হলো ডিএনএ এর যে ক্ষুদ্রাতি অংশ, অর্থাৎ জিন যেটা কাজ করে সেই কাজের একক হলো সিস্ট্রন। জিনের কাজের একক হলো সিস্ট্রন। এই যে সিস্ট্রন ব্যাকটেরিয়ার মধ্যে, ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এক একটা সিস্ট্রন 1500টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। 1500টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এই সিস্ট্রনের দৈর্ঘ্য রেকন এবং মিউটন অপেক্ষা বেশি। সিস্ট্রনের দৈর্ঘ্য রেকন এবং মিউটন অপেক্ষা বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সিস্ট্রন, 1500টি নিউক্লিওটাইড থাকে। ইকোলাইয়ে কতটি নিউক্লিওটাইড থাকে? ইকোলাইতে 1500টি নিউক্লিওটাইড থাকে। আচ্ছা, এবার আসি আমরা রেপ্লিকন জিনিসটা আসছে রেপ্লিকেশন থেকে। রেপ্লিকেশনের একক হলো রেপ্লিকন। পরীক্ষায় আসবে কিন্তু এভাবে, যে রেপ্লিকেশনের একক কি, জিনের কাজের একক কি, মিউটেশনের একক কি, জিন রিকম্বিনেশনের একক কি, এভাবে আসবে। ঠিক আছে? এখন এই যে জিন শব্দটা কিন্তু অনেক পরে আসছে। এর আগে জিন শব্দটার আগে এটাকে ফ্যাক্টর নামে অভিহিত করছিলেন মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল এটাকে ফ্যাক্টর নামে অভিহিত করছিল জিন যেটাকে। পরে এটাকে জিন নামকরণ করেন জোহানসেন। তাহলে প্রথম এই জিনের শব্দটাকে ফ্যাক্টর হিসেবে উল্লেখ করছিলেন মেন্ডেল। আর এটাকে পরবর্তীতে জিন হিসেবে অভিহিত করেন জোহানসেন। আর এই যে জিন, এর মধ্যে কৃত্রিম জিন কে আবিষ্কার করেন এটাও জেনে রাখো। কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা। এই হরগোবিন্দ খোরানা কোন দেশের বিজ্ঞানী? নাম শুনে বোঝা যাচ্ছে আমাদের পাশের দেশের, অর্থাৎ ভারতীয় বিজ্ঞানী। ঠিক আছে? এখন আসি এক জিন এক এনজাইম মতবাদের প্রবক্তাকে। এগুলা লিখে ফেলো। এক জিন এক এনজাইম মতবাদের প্রবক্তাকে। এটা হলো গ্যারল। এক জিন এক এনজাইম মতবাদের প্রবক্তা হলো গ্যারল। এক জিন এক পলিপেপটাইড চেইন। এক জিন এক পলিপেপটাইড চেইন। এক জিন এক পলিপেপটাইড চেইন, এই মতবাদের প্রবক্তাকে হলো ফ্রান্সিস বেকন। এই মতবাদের প্রবক্তা লিখে রাখো, ফ্রান্সিস বেকন। এখন আসি আমরা এই যে হিমোগ্লোবিন আছে কিছু, সিকল সেল হিমোগ্লোবিন। এই সিকল সেল হিমোগ্লোবিনে কতটি অ্যামাইনো অ্যাসিড থাকে? যাদের বডিতে সিকল সেল হিমোগ্লোবিন থাকে তারা কখনো বৃষ্টিতে ভিজা মানে তাদের হলো জীবন শেষ। কতটি অ্যামাইনো অ্যাসিড থাকে? 600টি অ্যামাইনো অ্যাসিড থাকে। সিকল সেল হিমোগ্লোবিনে কতটি অ্যামাইনো অ্যাসিড থাকে? 600টি অ্যামাইনো অ্যাসিড থাকে। এখন আসি তোমার বিডল এবং টেটাম কোন ছত্রাক নিয়ে গবেষণা করেন? বিডল এবং টেটাম কোন ছত্রাক নিয়ে গবেষণা করেন? বিডল ও টেটাম যে ছত্রাক নিয়ে গবেষণা করেন তার নাম হলো নিউরোস্পোরা ক্রাসা। বিডল ও টেটাম যে ছত্রাক নিয়ে গবেষণা করেন তার নাম হলো নিউরোস্পোরা ক্রাসা। আর ফ্রেডরিক গ্রিফিথ যেটা নিয়ে গবেষণা করে সেটা হলো নিউমোকক্কাই নিয়ে গবেষণা করেন। এবার আসি আমরা বিভিন্ন ধরনের জিনের ব্যাপারে পরিচিত হব। লিথাল জিন মানে মারণ জিন, যেটা হলো তোমার জীবকে মেরে ফেলতে পারে, সেটাকে বলা হয় লিথাল জিন। অনকোজিনও আমরা পড়ছি। অনকোজিন হলো যেটা ক্যান্সার সৃষ্টি করে। ঠিক আছে? তারপর দেখো লিঙ্কড জিন।
লিঙ্ক জিন হলো যারা একটা ক্রোমোজোমে অবস্থিত দুইটা জিন কোনো স্বাধীনভাবে কোনো সঞ্চারিত করে না, কোনো বৈশিষ্ট্য একসাথেই থাকে, সেগুলোকে বলা হয় লিঙ্ক জিন। একটা আছে তোমার সিওডোজিন। সিওডোজিন কোনটা? ডিএনএ যে অংশটা তোমার নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ জিন মনে হলো কিন্তু কোনো জিনগত কোনো কাজ করে না, সেটাকে বলা হয় সিওডোজিন। আর খণ্ডিত জিন বা স্প্লিট জিন যেটা, সেটা হলো এক্সন এবং ইন্ট্রন। এক্সন এবং ইন্ট্রন সমন্বয়ে যে জিনটা গঠিত হয় সেটাকে বলা হয় খণ্ডিত জিন। ট্রান্সজিন কি? ট্রান্সজিন হলো তোমার যে জিনটা একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ থেকে অন্য একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে ট্রান্সফার করা যায়, সেটাকে বলা হয় ট্রান্সজিন। আর সেক্স ক্রোমোজোমাল জিন তো জানোই, সেক্স ক্রোমোজোমাল জিনে যদি সমস্যা হয় তাহলে কি সমস্যা হয়, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো তো কত হাজারবার যে বলা হয়েছে, তাই না? জিন এবং জিনোম। জিন তো বললাম, আর জিনোম জিনিসটা কি? জিনোম হলো সকল জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। এক সেট ক্রোমোজোমের মধ্যে সবগুলা জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। এখন মানব জিনোমে এই জিনোম এবং জিনের মধ্যে পার্থক্য, একটা হলো ব্লুপ্রিন্ট, একটা হলো মাস্টার ব্লুপ্রিন্ট। শুধু ব্লুপ্রিন্ট হলো জিন, আর মাস্টার ব্লুপ্রিন্ট হলো জিনোম। মানব জীবনে মানব দেহের আহ, দুই ভাগ জিন হলো বৈশিষ্ট্য প্রকাশ করে। মানব মানব জিনোমের মাত্র কয় ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশ করে? দুই ভাগ জিন হলো বৈশিষ্ট্য প্রকাশ করে, অর্থাৎ সক্রিয়। তাহলে 98 ভাগ জিন হলো কি থাকে? নিষ্ক্রিয় থাকে। এই যে 98 ভাগ জিন যে নিষ্ক্রিয় থাকে, এটাকে বলা হয় জাঙ্ক ডিএনএ। এটাকে বলা হয় কি? জাঙ্ক ডিএনএ। মানুষের জিনোমের সাথে মানুষের জিনোমের সাথে মানুষের জিনোমের সাথে শিম্পাঞ্জির মিল আছে কত? শিম্পাঞ্জির জিনোমের কতটুকু মিল আছে? 98%। আর গরিলার কতটুকু মিল আছে? গরিলার 97% মিল আছে। মনে থাকবে? একটা স্তন্যপায়ী জীবের কোষে কতের অধিক জিন থাকে? একটা স্তন্যপায়ীর জীবের কোষে 50,000-এর অধিক জিন থাকে। সবচেয়ে ছোট জিন 51টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। 51টি নিউক্লিওটাইড নিয়ে সবচেয়ে ছোট জিনটি গঠিত। আর সবচেয়ে বড় জিন যেটা, সেটা হলো 40,000 নিউক্লিওটাইড নিয়ে গঠিত হলো বৃহত্তম জিন। মনে থাকবে? এখন আসি আমরা অপেরন মডেল। অপেরন মডেল অপেরন মডেল জিনিসটা কি? অপেরন মডেল হলো এটা হলো তোমার আদি কোষের ক্ষেত্রে জিনের প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন মডেল। তাহলে অপেরন মডেলটা হলো কোন জীবের জন্য? আদিকোষীয় জীবের জন্য। আদিকোষ মানে কি? ইকোলাই ধরো, হ্যাঁ। ইকোলাইয়ের ক্ষেত্রে তার জিনের গঠন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন। এই অপেরন মডেলটা দিছেন দুইজন বিজ্ঞানী, একজন হলো জ্যাকব, আরেকজন হলো মোনাথ। জ্যাকব এবং মোনাথ হলো এই অপেরন মডেলটি দেন। অপেরন মডেলে 4 ধরনের জিন থাকে। একটা হলো স্ট্রাকচারাল জিন, একটা হলো প্রমোটর জিন, একটা হলো অপারেটর জিন, আর একটা হলো রেগুলেটর জিন। আমরা শর্ট ফর্মে স্পোর মনে রাখবো। তাহলে অপেরন মডেলে কয় ধরনের জিন থাকে? স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিনের বাংলা হলো গাঠনিক জিন। গাঠনিক জিন মানে এটা হলো স্ট্রাকচারাল জিন। আচ্ছা, এটার কাজ হলো এনজাইম সংশ্লেষণ করা। এটার কাজটা লিখে ফেলো। এনজাইম সংশ্লেষণ করা। এনজাইম সংশ্লেষণ করা কার কাজ? গাঠনিক জিনের কাজ। প্রমোটর জিন মানে হলো উদ্দীপক জিন। প্রমোটর জিন মানে হলো কি? উদ্দীপক জিন। উদ্দীপক জিন হলো সেই জিন যেখানে হলো আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়। আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয় যে জিনে, সেটাকে বলা হয় প্রমোটর জিন। অপারেটর মানে চালক। যেই জিন অপারেটর মানে চালক, যে জিন গাঠনিক জিনকে এনজাইম সংশ্লেষণ বা প্রোটিন উৎপাদনে আহ, তোমার নিয়ন্ত্রণ করবে, সেটাই হলো চালক জিন। আর রেগুলেটর হলো নিয়ন্ত্রক জিন। এটা হলো তোমার চালক জিনকে নিয়ন্ত্রণ করে। রেগুলেটর জিন চালক জিনকে নিয়ন্ত্রণ করে। অপারেটর জিন স্ট্রাকচারাল জিনকে নিয়ন্ত্রণ করে। এই অপেরন মডেল হলো বিভিন্ন ধরনের আছে। তো বিভিন্ন অপেরন মডেলের নাম বলা হয়, যেমন ল্যাকটোজ,
অপেরন, তারপর হলো ট্রিপ্টোফ্যান অপেরন, বিভিন্ন ধরনের অপেরন আছে। ল্যাকটোস অপেরন যেটা আছে, ল্যাকটোস অপেরন যেটা আছে, ল্যাকটোস অপেরন যেটা আছে সেটাতে গাঠনিক জিন কয়টা থাকে? সেটাতে গাঠনিক জিন থাকে 3টি। এবার আসি আমরা ল্যাকটোস অপেরন, ট্রিপ্টোফ্যান অপেরন। ট্রিপ্টোফ্যান অপেরনে গাঠনিক জিন থাকে কয়টি? গাঠনিক জিন থাকে 5টি। ড্রসোফিলা মাছির চোখের রং 20টি জিন দ্বারা নিয়ন্ত্রিত। 20টি জিন চোখের রং কি করে? তোমার নিয়ন্ত্রণ করে। তারপর হলো এই যে তোমার জিনের ব্যাপারটা, এগুলো কিন্তু তোমার যতই পড়বা ততই জটিল লাগবে, দেখবা বই যখন খুলবা একটু জটিল লাগবে। তো তোমাদের ক্ষেত্রে যেটুকু আমি বলতেছি সেটুকু মনে রাখার চেষ্টা করবা, তাহলে আমার মনে হয় বেশি মনে থাকবে। ঠিক আছে? কারণ পুরোটা পড়ে আসলে মনে রাখতে পারবা কিনা এটাও দেখার বিষয়। আচ্ছা, লাস্ট টপিকসটা বলে ফেলি, তারপরে শেষ করব। সেটা হলো বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের কিছু কোডন আছে। যেমন লাইসিনের ক্ষেত্রে লাইসিনের জন্য কয়টি কোডন আছে? 2টি। লাইসিনের জন্য কয়টি কোডন আছে? 2টি। ভ্যালিনের জন্য কয়টি কোডন আছে? 4টি। ভ্যালিনের জন্য কোডন আছে কয়টি? 4টি। আর্জিনিনের জন্য কয়টি কোডন আছে? আর্জিনিনের জন্য কয়টি কোডন আছে? 6টি। 6টি কোডন আছে। 2টি, 4টি এবং 6টি কোডন। খেয়াল রাখবা কোনটাতে অ্যামাইনো অ্যাসিড, কোনটাতে এই কয়টা কোডন আছে এটা খেয়াল রাখবা। আর এই যে জেনেটিক কোডগুলা, এগুলার পুনরুদ্ধার করেন হলো নিরেনবার্গ। এগুলো পুনরুদ্ধার করেন কি? নিরেনবার্গ। আর কোডের ভাষা হলো সবসময় একমুখী। কোডের ভাষা হলো কি? সবসময় একমুখী। আর প্রোটিস্টটা যারা আছে তাদের ক্ষেত্রে ট্রান্সলেশন বন্ধ করার নির্দেশ দেয় কে? ট্রান্সলেশন বন্ধ করার নির্দেশ দেয় গ্লুটামিন।